এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। তো তাদের গ্রাম হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলা উপজেলায়। তো ঘটনাটা তিনি তাদের দুঃসম্পর্কের একজন আত্মীয়, প্রায় 90-এর কাছাকাছি বয়স হয়, তাকে তারা নানা ডাকত। বরিশালের ভেতরে যারা নদীতে মাছ ধরেন তারা সবাই তাকে চেনেন, এবং তাদের কাছে তিনি কানা রকমাইন্না নামে পরিচিত। তার নামের সাথে কানা শব্দটা যুক্ত হওয়ার কারণেই আজকের ঘটনা। বুঝতেই পারছেন, এটাও একটা মাছ ধরার ঘটনা। তিনি তার যুবক বয়স থেকেই মাছ ধরতেন, এবং মাছ ধরা তার একটা নেশা ছিল। আমি যেই বয়স্ক লোকের ঘটনা বলছি, তিনি অনেক লম্বা ডুব দিতে পারতেন। জাল পানির অনেক গভীরে আটকালে তিনি অনায়াসে তার ডুব দিয়ে ছুটে নিয়ে আসত। তাই দূর দূরান্ত থেকে মানুষ তাকে নিয়ে যেত তাদের এলাকায় সাহায্য নেওয়ার জন্য, হেল্প করবে, তাদের বাসায় যে জালের ব্যাপারে একটু হেল্প করবে। জাল যদি আটকে যায় তাকে নিয়ে যে জালটা ছুটাতো। তো তাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার অন্য পাশে ছিল নদী। তো তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন, তাদের ছোটবেলায় নদীর এই পাশটা ছিল ঘন জঙ্গল, একটা মোড় ছিল, এবং সেই মোড়টা ছিল খুবই ভয়ঙ্কর। তখন দেখা যেত যে মোটরসাইকেল, রিক্সা এসব এসে একটু দূরে অপেক্ষা করত। 4-5 জন হলে একত্র ওই মোড়টা পার করত, কারণ ওই মোড়ের ছিল, ওইখানে অনেকজন বলতো যে ওই মোড়ে নাকি জিন থাকতো। রাতে একা যাওয়া এবং পেছনে তাকানো নাকি নিষেধ ছিল গ্রামের মুরব্বীদের। তার বাবা কাকারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় আর চোখে দেখতেন রাস্তায় ওই মোড় থেকে পাঞ্জাবি টুপি পরা লম্বা কেউ মসজিদের দিকে যাচ্ছে। ভয়ে তারা পেছনে তাকাতো না, কারণ চেহারাও দেখতে পারতো না কখনো। ওই মোড় নিয়ে অনেক ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনা, তাদের এলাকার এক লোক একবার বাজার থেকে ফিরতে অনেক রাত করেন। তো মোটরসাইকেল করে ফিরছিলেন, কিন্তু মোটরসাইকেলের চালক ওই মোড় দিয়ে আসতে রাজি হয় নাই। তাই মোড়ের আগেই তাকে নামিয়ে দিয়ে সেই মোটরসাইকেল চালক চলে যায়, এবং সে ছিল খুব সাহসী। তাই একাই নদী পাড়ের সেই রাস্তার মোড় অতিক্রম করার সিদ্ধান্ত তিনি একাই নেয়। ভালোই দরজায় তাদের পারিবারিক কবরস্থান, সেখানে আসতেই তার কাঁধে একটা হাত অনুভব করলেন, আর পেছন থেকে কেউ বলে, পকেটে যা আছে বের কর, কবরের উপরে রাখ। এই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে? আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই মোড়ের ওই মোড়টার কোনায় একটা কবর ছিল। ওই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে এটা ভাবতে ভাবতে তিনি পকেট থেকে টাকা, মোবাইল, সিগারেট, লাইটার এসব কবরের উপরে রাখে। তারপরই তাকে ঘরের পেছনের থেকে ধরে উড়িয়ে ধান ক্ষেতের মাঝে নিয়ে যায়। তখন ছিল বর্ষাকাল, তাই মাঠ পানিতে ডুবেছিল। সেখানে তার সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিনি দেখতে পাচ্ছেন না, তবে একটা বিশাল দেহী মানুষের অস্তিত্ব টের পাচ্ছেন। এদিকে তার ফিরতে দেরি হচ্ছে দেখে তাকে ফোন দেওয়া হয়, তিনি ফোন রিসিভ করছিলেন না। দেখে তার ছেলে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে। বের হয়ে বাড়ির গেটে আসতেই কবরের উপরে তার বাবার মোবাইল ফোন, টাকা, জিনিসপত্র দেখতে পায়। ছেলে বিপদ বুঝতে পেরে পাগলের মতো ডাকাডাকি শুরু করতে থাকে। হঠাৎ বিলের দিকে পানির শব্দ এবং ধপাস ধপাস শব্দ পেয়ে সেদিকে লাইট ফেলে। সে তার বাবাকে দেখতে পায়, কাদা পানিতে একাকার। কেউ যেন তাকে নরম কাদামাটিতে অর্ধেক গেড়ে ফেলেছে। সবাই ধরাধরি করে, আশেপাশের লোকজনের হেল্প নেওয়ার পর সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। হুজুরের কাছ থেকে জানা যায়, তিনি আসার সময় মোড়ের ওই দিকে বারবার টর্চ লাইটের আলো ফেলে ওখানে যে থাকে তাকে ডিস্টার্ব করছিল। আর আগুন, তামাক, সরিষার তেল এসব নাকি ওদের সহ্যই হয় না, তাই এগুলো আগেই তার নিজ হাতেই নামিয়ে রাখে। এমনই এক রাতে নানা মাছ ধরতে ধরতে ওই মোড়ে চলে যান। নদীতে জাল ফেলে টেনে তুলতে হঠাৎ কেউ হারিকেন কেরোসিনের কেরোসিন কুপির মতো আলো নিভিয়ে দেয়। তিনি এক হাতে টর্চ আর আরেক হাতে দা নিয়ে ঘুরে দাঁড়ায়। অনেক দোয়া দুরুদ পড়ে বেঁচে ফেলেন তিনি ওই দিন। নানা অনেক নামাজ পড়তেন, 5 ওয়াক্ত ছাড়াও তাহাজ্জুদের মতন নফল নামাজ তিনি পড়তেন, তাই হয়তো বেঁচে গেছিলেন। তার কিছুদিন পরে পাটুয়া নামক স্থানে কিছু জেলে আসে তার কাছে। তাদের জাল ওইখানেও 3 নদীর মোহনা ওই গভীর কিছুতে আটকে গেছে, এবং কানা যে রকমাইনা নানার কথা বলছিলাম, কানা নানা অত কিছু না ভেবে তাদের সাথে চলে যায়। পরের দিন ওই মোহনায় আসে তারা সবাই। নানা দেখলেন নদীর পানির স্রোত অনেক বেশি আর খুব গভীর, এটা বোঝা যাচ্ছে।
তিনি প্রথম ডুব দিলেন, জালের অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু পারছেন না। উপরে আসার সময় শুনতে পেলেন, তুই নামাজ পড়িস, ভালো হবে। নানা পানির উপরে এসে অনেকক্ষণ ভাবলেন কি করবেন, সবাই হাসাহাসি করবে, তার এত সুনাম নষ্ট হবে, এসব ভেবে তিনি আবারও ডুব দেন। এবার তিনি কোনো রকম সমস্যা ছাড়াই জাল ছাড়িয়ে উপরে উঠে আসেন। জেলের সবাই তার সাথে আনন্দে কোলাকুলি করা শুরু করে দেন, কিন্তু তিনি খেয়াল করেন কেউ তাকে কিছু বলছে না। কি ব্যাপার, সবাই বোবা হয়ে গেল নাকি? এটা ভাবতে ভাবতে তিনি টের পেলেন সবাই ঠিক আছে, তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন, তিনি কিছু শুনছেন না। মানে কিছু একটা তিনি রেখে এসেছেন, আর সেটা হলো তার শ্রবণ শক্তি। এসব ভাবতে ভাবতে তার চোখে পানি এসে যায়। তার বয়স এখন অনেক, বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন, এখন তিনি তার ছেলেদের সাথে ঢাকায় থাকেন। তবে ওই ঘটনার পরেও তিনি অনেক বছর মাছ ধরে গেছেন। এটা ছিল আমার তৃতীয় ঘটনা, এবং ইর্তিজা ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ঘটনা মেইল করবার জন্য। এবং আমি বলি যে আমাদের গ্রামেও কিন্তু এরকম মাছ ধরার বহু হিস্ট্রি আছে। হিস্ট্রিটা বলতে হচ্ছে আমার নিজের দাদার হিস্ট্রি আছে। আমার দাদার ভাইয়েরা, আমাদের গ্রামের বাড়ি মতলব, সেইখানে ওই বর্ষাকাল আসলে এরকম যেসব জায়গায় পানি জমতো সেসব জায়গায় মাছ আসতো, এবং বড় বড় গজার মাছ, বড় বড় শোল মাছ আসতো, এবং এগুলি পানির শব্দ পেলে রাত্রেবেলা এই দাদা তখন ইয়াং যারা ছিল তারা সবাই পাগল হয়ে যেত মাছ ধরার জন্য। তো আমাদের ঘরের সামনে এখন গাড়ি যায়, কিন্তু ওই সময় ঘরের সামনে পানি থাকতো। আর সবার মুভমেন্ট যেমন গরুর গাড়ি ছিল, এটা তারও আগের কথা। তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে সবাই নৌকা দিয়ে যেত। এরই একটা ছোট্ট একটা ঘটনা আমি একটু লেজুর লাগিয়ে বলছি, যেহেতু আজকে মাছ ধরার ঘটনা আমি নিয়ে এসেছি, তাই এটা না বললেই না। এটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছিলাম। তো দাদার আরেক বড় ভাই, দাদা ছিল সবার ছোট, এবং দাদার মেজো ভাই, সবাই মিলে তিনজন মিলে প্ল্যান করে মাছ ধরবে। এবং ওই দিন রাতের বেলা, ওই দিন ছিল আর কি, মানে টর্চ লাইট ছাড়াই, আর ওই টর্চ লাইট না, আসলে কুপি সবাই জ্বলাতো ওই সময়। এটা 1935-40-এর ঘটনা বলছি আমি। তো তখন নাকি এরকম ওই টেডা বা টোডা দিয়ে মাছ ধরতো সবাই। তো এইটা দিয়ে মাছ ধরতে ইজি, দূরে মারলেই মাছ। আর ওই বিল টিলের মধ্যে জাল তো ফেলা যায় না, তো একটাই হচ্ছে মেইন ভরসা। তো দাদার ভাই এবং আরেক ভাই, 3 ভাই মিলে তারা নৌকা দিয়ে রওনা দেয় রাতের বেলা। রাত্রে 12টার পরে রওনা দিত মাছ ধরার জন্য। তো ওই ঘর থেকেই নৌকা ছেড়ে তারা বর্ষাকালে ওই যে জায়গায় পাওয়া যেত আর কি, ক্ষেতের আলের চাপ মাঝখান দিয়ে, বা যেসব জায়গায় নৌকা যায়, এই অন্ধকারের মধ্যে তারা বুঝতো এখানে একটা মাছ আছে। মানে কি পরিমাণ আই শার্প ছিল তাদের। তো সেদিন ছোট একটা ঘটনা ঘটে, এবং এই ঘটনাটা আমার দাদি আমাকে অনেকবার বলেছে, তাই আমার বলা আর কি। সেদিন নাকি দাদা একটা বড় ধরনের শোল মাছ দেখে, এবং শোল মাছগুলা 4-5টা শোল মাছ উপরে তোলে, কিছু রুই মাছ তোলে, বড় কাতলা মাছ ওঠায়। এবং ওইখানে নিয়ম ছিল গ্রামের বাড়িতে যে যারা মাছ ধরবে তারা বাড়ির সবাইকে ভাগ করে দেবে, কারণ ফ্রিজ তো ছিল না, একবারে মশলা দিয়ে মাখায় রাখতে হতো মাছ, এবং সবাই ভাগ করে নিত মাছ, এই বাড়ির সবাই, মানে আমার দাদার আত্মীয় স্বজন আর কি। তো মাছ তারা ধরে, ওই দিন ধরে নাকি প্রায় 30টার মতো শোল মাছ 3জন মিলে ধরে, প্রায় 10-12টার মতো কাতলা মাছ ধরে তারা বাড়িতে ব্যাক করে। এবং বাড়ি ব্যাক করার সময় 2টা ঘরের মাঝখান দিয়ে পানি জমে গেছে, ওই যে মাঝখান দিয়ে নৌকা নিয়ে ঢুকবে বাড়ির ভিতরে। এমন সময় রাত তখন 2:30-3টার সময় দাদার মুখে শোনা, এই পানির মধ্যে একটা গরু দাঁড়িয়েছিল। সবাই চিৎকার, এটা কার গরু, এই গরুটা কার, এই গরুটা ছুটছে। তো ওই ঘর, তাদের তো প্রত্যেকটা ঘরের লোকজন পরিচিত। তো বুঝলু নামে একজন লোক আছে, তার বাবা, এই মিয়া ভাই, আপনার গরু ছুটছে নাকি, দেখেন তো একটা গরু এখানে বাইরে দাঁড়ায় আছে, এটা কার গরু? তো কেউ কোনো সারা শব্দ নাই, কেউ চিৎকার করছে না, মানে চিৎকার করার পর কেউ শুনছে না। তো পানি তখন হাঁটুর উপরে, তো একজনের নামতে হবে গরুটাকে সরানোর জন্য। গরুটা সরানোর সময় গরুটা দিল দৌড়। তো তিনি আবার নৌকায় উঠে যান, যেহেতু গরুটা সরে গেছে। আর একটু সামনে আগানোর পরে তাদের ঘর থেকে 800 থেকে 900 ফিট সামনে তিনি দেখলো যে একটা মানুষ দাঁড়ানো। মানুষের হাইটটা বোঝা যাচ্ছে না, এটা যে একটা মানুষ সেটা বোঝা যাচ্ছে, মানুষের চেহারা বোঝা যাচ্ছে না, শরীরের গঠন বোঝা যাচ্ছে না, কিন্তু বিয়ের প্যান্ডেল যেমন টাঙানো এরকম ভাবে 2 পা 2 পাশে মেলে ধরে দাঁড়িয়ে আছে।
তো আমার দাদার মেজো ভাই আবার রাস্তায় অনেক বড় বড় মাহফিল টাইপের দূর থেকে আসতো, তো রেগুলারলি তিনি এসব দুয়া কালাম পড়তো, কিছু আমল করতো, যার কারণে তিনি জানতেন স্পেলস কি। তিনি বুঝে গেছিলেন এই জিন আসছে, মানে জিন এসছে তাদেরকে ডিস্টার্ব করার জন্য, এবং তিনি বলছেন যে এটা আবার আসছে। তার মানে এইটা তিনি আরো একবার ফেস করেছেন। যদি এই ঘটনাটা আমার শোনা হয়নি, আমি যদি আমার দাদির কাছ থেকে যদি শুনতে পারি, আমি আবারও এটা শেয়ার করব। তো ওই মুহূর্তে তার দাদাকে বলছিল যে এটা আবার আইছে। তো তিনি কি করলেন, তাদের চারিপাশে একটা দাগ দিলেন, একটা দাগ দিয়ে ম্যাচের কাঠি জ্বালালেন, এবং ম্যাচের কাঠি জ্বালাতে জ্বালাতে ওইটা চলে গেল। তো তারা বাড়িতে চলে আসে, এবং বাড়িতে চলে আসার পরে দেখে যে কয়টা মাছ তারা ধরেছিল কোনো মাছই নাই ওইখানে, সবগুলা মাছই এখান থেকে গায়েব হয়ে গেছে। খালি দুটো রুই কাতলা ছিল যেগুলো নিচে রাখা ছিল, সেগুলি পাতিলের মধ্যে আছে, এবং ছোট ছোট রুই কাতলা, ছোট ছোট কাতলা মাছ ছিল আর কি, ওই পাতিলের মধ্যে ছিল। আর বাকি সব বড় বোলের মধ্যে ছিল, ইয়ার ভিতরে নৌকার নিচের দিকে। ওই দুইটা মাছই সেভ করতে পেরেছিল, আর বাকি সব ওই চলে যাওয়ার সময় নিয়ে গেছে। ওই গরুটা যে সামনে আসছিল ওইটাই মূলত নিয়ে যাওয়ার জন্য আসছিল আর কি। এবং পরবর্তী দিন সকালবেলা তাদের বাড়ির পিছনে অনেক কালো মাছের চোলকা ফোলকা, মাছের ফোলকা টোলকা, মাছের ময়লা সব বাড়ির পেছনে পাওয়া গেল। তো উনি যে আমার দাদার ভাই, তিনি বলছেন যে সবাইকে বলছেন এই তাড়াতাড়ি এটা পরিষ্কার করে এখান থেকে সরাই ফেল, এটা যদি থেকে যায় ওরা আবার ডিস্টার্ব করবে এখানে এসে, তখন বাসায় এসে ডিস্টার্ব করবে। তো এটা ছিল ওই দিনকার ঘটনা। তো আমার ওই দাদার বড় ভাই আগে অনেক মাছ ধরার ক্ষেত্রে যে ঘটনা পেয়েছে, আমি সেগুলো দাদুর কাছ থেকে কালেক্ট করে আপনাদের নেক্সটে বলবো ইনশাল্লাহ। এটা ছিল আমার তৃতীয় ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্ত হিম করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। আপনারা অনেকে অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, কিন্তু সবসময় অ্যাম্বুলেন্সের ঘটনা ম্যানেজ করা সম্ভব হয় না। তো আপনাদের জন্য এবার অনেক কষ্ট করে একটি গল্প পেয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কথা না পারি আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে, মানে দুটো মেডিকেলের মানে রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল, আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার, এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ, মানে বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপগুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান, এবং সাধারণত মানে যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচায় পৌঁছে দেবেন। ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, মানে
আরিচা অনুযায়ী, যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। উনি রাজি হয়ে যান এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন। মানে এরকম একটা শর্ত হয় আর কি। এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। সাধারণত ওইখানে নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপ গুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম মানে এই কাজটা করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরেই সবাই লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না, চালকের কথা মনে থাকে না। এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে মানে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চপাচ্য ছাড়াই টাকাটা দিয়েও দেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন একটি সময়। তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে। এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে। এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়। এই জন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে। দিনের বেলা তো কম চলাচল করে, রাতের বেলা তো কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আস্তে চালাও। তখন রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না। এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তো বা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলা তো তারা কিন্তু আপনারা জানেন যে রাস্তার 2 ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতিই নাই, দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই। একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার 2 ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবেন তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পেছনের যে ব্যাক ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনারা লাশ নিয়ে যাবেন কিভাবে? আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগে থেকে টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো উচ্চবাচ্য ছিল না, এই জন্য উনি ওইখানে গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন। উনি গাড়ি থামান, উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা এখানে?
আপনাদেরকে না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন, কি বলছেন আপনি? আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন, আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো, আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মিলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন, সেই জায়গাটি যেই জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন, এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামান, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গেছিলেন তাদেরকে। উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে? তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব? আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্তও হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন আচ্ছা ঠিক আছে ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না, যে এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর উথুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা, তারা বলল তারা নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে উঠিয়ে আনার পর এখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্যে থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল বা কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি প্রায় 45 বছর বয়স ওনার ছিল রফিক সাহেবের, এবং মোটামুটি 20-22 বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনাই, ছোটখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো, কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানে কি আপনারা নামবেন? বলে না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। এই কথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল, তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়ির কাছে ফিরে আসেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন আসলে এই লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখি, এবং রফিক সাহেব সাহস করে
গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে, এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ। বয়স 70 বা 80 হবে এমন বয়স। তো দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোনো লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচা ঘাটের কাছে চলে যাই। ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলেই এই লোককে দেখালে বলে দিতে পারবেন যে উনি কোন বাড়ির বা কোন গ্রামের, হয়তো অনেকেই চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ 2-1 লোক, বিশেষ করে ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আছে। তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই যে ভিতরে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে, এটি আপনাদের এলাকার কার লাশ? তখন 2 চৌকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান, বলে যে লাশ কোথায়? লাশ? তখন এই যে আমার গাড়িতে। আপনার গাড়ি কোনো লাশ দেখছি না। সত্যি রফিক সাহেব পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই। রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে ওই চৌকিদারকে সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ওনার সঙ্গে ঘটেছে। তখন চৌকিদার বলেন যে আমরা তো এই গ্রামের খুবই পুরাতন বাসিন্দা, এখানে এমন কোন লোক মারা গিয়েছে বলে তো আমরা জানি না। একথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তোবা ওনারা জানেন না, এটা হতেই পারে, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল এগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মিলাতে পারছিলেন না। উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি। উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন এবং ওনার ওই বিপর্যস্ততা দেখে আরিচা ঘাটের 2 চৌকিদার তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেয়, বলে যে আপনি এখানে বিশ্রাম করেন। এবং বিশ্রাম করার পর সকালবেলা যখন উনি ওঠেন রফিক সাহেব, তখন আশেপাশে অনেক লোক আসে। সবাই কৌতূহল হয়ে তাকে প্রশ্ন করতে থাকেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। উনি আবারও সেটা খুলে বলেন। তখন একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে, কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় 3টার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থও করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায় আমাকে দেখাতে পারবেন? তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায় তাকে। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে 4 লোককে উনি নিয়ে এসেছিলেন, সেই 4 লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু এই 4 লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন, বিশেষ করে রফিক সাহেব, যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওরা বললেন না তো, আমরা তো আপনার গাড়িতে আসিনি, আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো, আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং সাদা, আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে এই যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল সে টাকাটা তখন ওনার পকেটে। তখন এই যে আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন। বলে না তো, আমরা তো কোনো টাকা দেইনি আপনাকে। এবার আর রফিক সাহেব উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান
ঘন্টাখানেক পর যখন ওনার জ্ঞান ফেরে, তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ি থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান, এবং এই ঘটনার পরে দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। উনি কিন্তু এখনো অ্যাম্বুলেন্স চালান। উনি এখনো ঢাকা মেডিকেল, মিটফোর্ড বা সোহরাওয়ার্দী এখানকার রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। তবে ওনার সাথে মাঝে মাঝে কিছু ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের অদ্ভুত ঘটনা কখনো ঘটেনি। তো এই ঘটনাটি আমাকে যিনি সংগ্রহ করে দিয়েছেন, সে আমার স্টুডেন্ট। তার নাম হচ্ছে শরীফুল ইসলাম শরীফ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন। আসেল ভাইকে ধন্যবাদ, লিসেনারদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব এখন বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাইয়ের কাছ থেকে আরেকটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আপনার সাগরের কাহিনী। এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের একটা জায়গার, আর স্পেসিফিকলি বলার কিছু নেই। আচ্ছা, যাই হোক, ওদের সাগরদের বাসা যেই জায়গা, সেই বাসার মানে অপোজিটে যে রাস্তার পাশে এক সময় ছিল নদী। জি। এখন সেখানে শহর হয়ে গেছে, মানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু অবস্থা। তো ওই রাস্তার মোড়টা সম্পর্কে সবার কাছেই ও শুনতো, ওর মুরব্বীরা, যে রাতের বেলা যখন নাকি ওরা হাঁটতো দিক দিয়ে, ওনারা যখন হাঁটতেন, ব্যাক ইন আমিও মনে হয় তখন ছোট, হয়তো স্কুলে পড়ি, এরকম সময়কার কথা। তো তখন আমি কিন্তু ওদিক দিয়ে গেছি, রাসেল ভাই নিজে সাইকেল চালায় তখন গেছি ওদিক দিয়ে। আমার ভয় লাগতো না, আমি কিছু দেখি নাই তখন। বাট ওর মুরব্বীরা নাকি বলছে ওখানে নাকি অনেক কিছু দেখতো তারা। দেখা জিনিসের মধ্যে অনেকে দেখছে যে মাথা ছাড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম কিছু। তো সাগর ওখানে থাকে, তাদেরই বাড়ি। সে তাদের বাড়িতে যেটা এক্সপিরিয়েন্স করতো, যে হচ্ছে তাদেরকে মনে হতো ওর কাছে যে ও প্রায় রাস্তার মধ্যে শব্দ শুনতো আর কি। জি। এটা ওইটা বিভিন্ন রকমের শব্দ, মানে উইয়ার্ড শব্দ। আবার ওর কাছে মনে হতো মাঝে মাঝে যে ওদের যে জানালার মধ্যে কেউ রাতের বেলা, মানে জানালার ওই পারে কেউ আছে, এরকম লাগতো। তো ও ভয়ে ভয়ে ঘুমায় যেত। তো একদিন যেটা হয়েছে, ওর পরীক্ষার আগে ও মানে সাধারণত রাত করে পড়তো না, গভীর রাতে। বাট ওই দিন সে মানে রাত করে পড়ার চিন্তা করছে, কারণ বন্ধুরা পড়ে এবং তার প্রিপারেশন ভালো ছিল না, সামনেই ম্যাট্রিক পরীক্ষা। তো ও চিন্তা করে কি যে ওই দিন ও রাত জেগে পড়বে। তো রাত জেগে পড়ার, যাদের রাত জাগার অভ্যাস নেই রাসেল ভাই, তারা কিন্তু সহজে জাগতে পারে না, তারা ঘুমে একদম মানে অবস্থা খারাপ। তো সাগরও চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো এক সময় সে চিন্তা করলো ধুত ঘুমায় পড়ি। তো রাত তখন 1টা-1.5টা বাজে, এরকম খুব বেশি বাজে নাই। তো রাত তখন ওই জায়গাও যে খুব একটা জায়গা যে কোয়াইট হয়ে যায়, এখন তো ঢাকা 1টা-2-1.5টার দিকে খুব একটা কোয়াইট হয় না, তাও কিছুটা হয়ে গেছে আর কি। জি। তো এই অবস্থায় ও মানে রুমের লাইটটা নিভায় দেয়। তো তখন দেখে যে হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ঘুমানোর সময় জাস্ট চোখের দিয়ে এক কোণা দিয়ে সে দেখে যে কুকুর হাঁটতেছে রাস্তা দিয়ে, স্ট্রিট ল্যাম্পের আলো পড়ছে নিচে। তো ওর যেটা আই ক্যাচিং হয়তো চোখ সরে যেত, দেখে যে স্ট্রিট ল্যাম্পটা ফ্লিক করে 2বার। ফ্লিক করার পর কুকুরগুলা মনে হলো কেমন যেন একটু নড়াচড়া বেশি করলো। এক সময় স্ট্রিট ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হওয়ার আগে দিয়ে সে দেখলো কুকুরগুলা শেপ শিফট করলো, মানে তাদের শেপ চেঞ্জ করলো। যখন আলোটা নিভে গেল, ঠিক ওই মুহূর্তে কুকুরগুলো মনে হলো যে বসার থেকে মানুষ হয়ে গেল, হঠাৎ দাঁড়ায় পড়লো, মানে দাঁড়ায় মানুষ হয়ে গেল, লাইক মানুষের শেপ হয়ে গেল। এবং এই লাইট নিভাতে সে কিন্তু মানুষ পুরো দেখে নাই, বাট সে দেখছে মানুষের শেপের হয়ে গেছে। এখন ও একবার ভাবলো এটা কি লাইটের খেলা। তার কিন্তু ঘুম তখন ঠাস করে চলে গেছে মাথার থেকে, যে আলো আধারিও অনেক সময় খেলা খেলে মানুষের মধ্যে, ছায়ার খেলা, লাইট এন্ড শ্যাডো। তো একবার ভাবলো সেরকম কিছু কি। পরে সে ভাবলো না, সে দেখলো যে ওই লাইট নিভে যাওয়াতেও দূর থেকে আলো আসতেছে, এবং ওই মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে, এবং বৃষ্টির সাথে কিছুটা আলোকিত। এর মধ্যে বৃষ্টির সাথে হালকা বাতাসও যাচ্ছে, বাতাসও বইতেছে। এবং ভালো মতন খেয়াল করে দেখলো যে দূর দিয়ে মনে হচ্ছে 3টা লম্বা লম্বা ছায়া, এবং এই লম্বাগুলা প্রায় সাধারণ মানুষের হাইট না, 8-9 ফিট এরকম হবে, উঁচু উঁচু হাঁটতেছে। একবার এই পাশে আসে, মানে কাছায় আসে, আবার যখন আলোর কাছাকাছি চলে আসে আবার ওদিকে চলে যায়, ঠিক ওই জায়গাটাতেই সার্কেল করতেছে।
তো ওর জায়গা দিয়ে না, ও যতটুকু দেখতে পাচ্ছে ও ভাবছে যে আমি যদি আমাদের ঠিক উপরেই ছাদ, ওরা থাকতো 6 তলায়, আমি ঠিক উপরেই ছাদে যদি উঠি তাহলে আমি আরো জিনিসটা আরো সুন্দর দেখতে পাবো, ভালো মতন দেখতে পাবো। পুরা ঘুম কিন্তু গন। সে করে কি, আস্তে করে উঠে যায় সে, মানে ওই হেঁটে হেঁটে মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি ঘরে বের হয়। সিঁড়ির দরজা যখন খুলে তখন সে শুনতেছে যে তাদের যে ছাদের যে গেটটা ঠিক উপরে, ইমিডিয়েটলি উপরের তলায় একটা লোহার গেট আর কি ছাদে, ওইটা ঠাস 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 করে বাড়ি খাচ্ছে, কিন্তু ওই দরজা কিন্তু লাগানো থাকে রাতের বেলা, দারোয়ান তালা মেরে দেয়। তো ও চিন্তা করলো ছাদের দরজা খোলা, আবার দেখে যে ঠান্ডা বাতাস একটা আসতেছে, সিঁড়ি দিয়ে যাচ্ছে, বৃষ্টি হালকা পড়তেছে এই সময়। তো তারপরও খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডে বা কিউরিয়াস মাইন্ডে দরজাটা লাগায়, ফ্ল্যাটের দরজাটা লাগায়। যখন সিঁড়ির কাছে উঠে রাসেল ভাই, যখন দরজাটা দিয়ে ঢুকবে, দেখে দরজাটা হালকা ভেজানো। এই সময় সে দেখে সিঁড়ির এখান থেকে লম্বা লম্বা এরকম ছায়ার মতো মানুষ, লাইক ছায়ার মতো জিনিস, মানুষ বললে ভুল হবে, শেপটা মানুষের মতো, এর জন্য তাই বলছি। উপরের অংশটা বোঝা যায় না যে কি চেহারা বা কিছুই বোঝা যায় না, পা দুটো বোঝা যাচ্ছে লম্বা লম্বা। এগুলো খুব সুইফটলি, মানে ম্যাটার অফ লাইক, মানে খুব স্পিডে, লাইক খুব যেমন ফাইটার জেট যেরকম স্পিডে যায়, জি, সেরকম তার পায়ে যে সাত করে পাস করে চলে গেল নিচে, মানে 1 সেকেন্ডের জন্য গেটে, এবং পরবর্তী সেকেন্ডে তাকে পাস করে সিঁড়িতে নেমে গেল। এবং ওগুলো নামার সাথে যে বাতাস, সে বাতাসও তার গায়ে লাগছে। এবং ও তো ওখানে ফ্রিজ হয়ে যায়, ও আর কোথাও ওঠার চিন্তাও করতে পারে না। পরের সেকেন্ডে দেখে আবার তার সামনে দিয়ে উঠে চলে যায়, উঠে ঠিক ছাদের ওই গেট দিয়ে। তো এইবার যখন ছাদের গেট দিয়ে উঠতেছে, তখন দ্রিম করে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়, একদম খুব জোরে, জি, জোরে বাড়ি দিয়ে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়। তো ও তখন এটা আর সহ্য করতে পারে না, ও বাসার ভিতরে চলে আসে, এসে বাসায় শুয়ে পড়ে, শুয়ে কাঁপতে কাঁপতে যতটুকু দোয়া দুরুদ পারে পড়তে পড়তে সে ঘুমিয়ে যায়। সকালবেলা তার ফ্যামিলি তাকে দেখে প্রচন্ড জ্বর মাথার মধ্যে, এবং এই জ্বর অবস্থায় তার মনে করেন যে মানে কঠিন অবস্থা, মানে তার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই, মানে তার এটা মানে টেস্ট পরীক্ষা ছিল সম্ভবত, মানে একটা ছুটি হয় না ম্যাট্রিক পরীক্ষার আগে, জি, 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 সেরকম জি। পরীক্ষা, এরকম অবস্থা নাই। তোর বাপ মা ওকে বলে যে জ্বর আসছে, ডাক্তার দেখায়, এবং বাপ মাকে স্কুলে বলে যে আমার এরকম এরকম হয়েছে। তখন তাকে বাসার থেকে একটু বকাও দেয় যে তুমি এরকম সময় কেন বের হয়েছো, তোমাকে বলছি যে জায়গাটা খারাপ, মুরব্বীরা। এবং তাকে ওই করা হয়, চিকিৎসা করা হয়, জ্বর ডাক্তার দিচ্ছে, জ্বর কমতেছে না, জ্বর হালকা রেমিশন যায় আবার বাড়ে, রেমিশন যায় আবার বাড়ে। তো ওর যে বড় চাচা, সে ওখানকার কাছের মসজিদের ইমাম সাহেবকে বলেন, পলাপন ইমাম সাহেব বলে যে ওকে পারলে নিয়ে আসেন। তো ওকে যখন নাকি নিয়ে আসে ইমাম সাহেবের কাছে, মসজিদের মধ্যে যখন ঢুকে, তার জ্বর ছিল শরীরে, মসজিদে ঢোকার সাথে সাথে জ্বর কিন্তু রাসেল ভাই নাই, শরীর ঠান্ডা হয়ে গেছে, পুরো নর্মাল টেম্পারেচার। ইমাম সাহেব তার সাথে কথা বলে তুমি কেমন ফিল করতেছো, ভালো, তোমার জ্বর আছে না, খারাপ লাগতেছে না, সব ঠিক আছে। তখন তাকে দোয়া পড়ে দেয় এবং তাকে কিছু দোয়া শিখায় দেয়। এই দোয়াগুলো বাবা আমাকে পড়ে দিতে বলে, পানিতে পড়ে ফু দেয়, বলে যে এই পানিটা খেতে এবং গোসল করতে সেই পানি দিয়ে, এবং বলে আপনার বাসাও ছিটাই দিবেন। ছেলে সিঁড়িতে জানি সে রাতের বেলা কখন না উঠে, আপনাদের সিঁড়িটা পারলে বন্ধ করাই দিবেন। মানে সিঁড়ির মধ্যে হয়তো জিনিসটা যেটা হয়েছে যে ও রাতের বেলা দেখছে, এবং এগুলো তো খারাপ জিন, ওরা দূর থেকে ওকে খেয়াল করছে, ও যে খেয়াল করছে, এবং ও ওভার কিউরিয়াসে যখন সিঁড়িতে গেছে, ওদের কাছে এটা 1 সেকেন্ডের ব্যাপার, ওরা লাইট স্পিডে চলাফেরা করে ওখানে উঠতে, এবং ওকে জাস্ট ভয় দেখাইছে, এবং ওদের গায়ের বাতাসটা লাগছে, এটাতেই তার এই জ্বর এসে গেছে। এবং তারপর ওকে দোয়া টোয়া করে করে দেয়, বলে আস্তে ধীরে ঠিক হয়। ওর পরীক্ষা মিস হয়ে গেছিল, পরীক্ষা পরবর্তীতে স্পেশাল অ্যাপ্লিকেশন করে সে ওইটার হয়। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছিলাম। আলিফ ভাই ইনভিটেশনে বিগত কয়েক সপ্তাহের মতো আজও আবার হাজির হলাম ভৌতিকতা প্রোগ্রামে কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তো আজকে আমি ঘটনা শুরু হওয়ার আগে আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন বিশ্বব্যাপী একটা রোগ ছড়িয়ে গিয়েছে, এবং আমাদের দেশে এটা দিন যত বাড়ছে এটা ভয়াবহ আকার ধারণ করছে। তো সবাই জানেন আমাদের কীভাবে সচেতন থাকতে হবে, এবং আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে ভাই যেখানেই থাকেন আপনারা ঠিকভাবে থাকেন এবং সচেতনতা অবলম্বন করুন। আর তার পাশাপাশি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না, এবং আমাদের সরকার থেকে বা আমাদের বিভিন্ন হসপিটাল থেকে যে নির্দেশনাগুলো দেওয়া, ছোট্ট একটা রিকোয়েস্ট করব
যে আমাদের এখানে আসলে অনেক দিন মজুর আছে বা অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের আশেপাশে। তো সামনের মাসে রোজা, আমরা কিন্তু দেখা যায় যে রোজায় কিন্তু অনেকে জাকাত দেই, যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত আমরা যারা আছি অনেকেই জাকাত দেই। তো এই জাকাতটা কিন্তু আমরা এই সময় দিয়ে এই দিনমজুর বা খেটে খাওয়া মানুষগুলোকে হেল্প করতে পারি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা আছে এই কথাটা ছড়িয়ে দিতে, যাতে এই জাকাতটা যত দ্রুত সময় এই সময়ের মধ্যে দেওয়া যায় এবং মানুষকে হেল্প করা যায়, এই জিনিসটাকে যেন সবাই করতে পারি আমরা। এটা একটু দেখবেন সবাই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন যে স্টোরিটা আমি প্রথমে শেয়ার করব, সেই স্টোরিটা ফেনী শহর থেকে একটু আগে একটা এরিয়া আছে, ওই এরিয়ায় ঘটে যাওয়া একটা ঘটনা। এটা আমি এক মুরব্বীর কাছ থেকে শুনি, তো সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। তো ওইখানে একটা হুজুর ছিল, হুজুর দিন চালান দিতেন এবং দিন চালানোর মাধ্যমে উনি বিভিন্ন রকমের মানুষকে সেবা দিয়ে যেতেন। দেখা যাচ্ছে কি অসুস্থ বা কারো পারিবারিক সমস্যা, যে কোনো সমস্যার উনি সমাধান দিয়ে যেতেন এবং ম্যাক্সিমাম কাজগুলো উনি জিনের মাধ্যমে করতেন। আর এই ঘটনাটা আমি যেটা বলছি সেটা 1985 কি 86 সালের একটা ঘটনা। তো ওই হুজুরের ফ্যামিলি মেম্বার বলতে হুজুর ছিলেন, ওনার ওয়াইফ ছিল আর ওনার দুটা সন্তান ছিল ছোট ছোট, আর ওনার একটা হাফ বিল্ডিং একটা বাড়ি ছিল। ওইখানে উনি 2 রুমের একটা বাসা, এক রুমে উনি থাকতেন আর আরেক রুমে উনি এরকম ওনার সাথে দেখা যারা করতে আসতো, মানে ওনার যারা ওনার তাবিজ পড়া বা তাবিজ বা হোক ঝাড়ফুঁকের জন্য ওনার কাছে যারা আসতো, উনি ওই রুমে ওদের ট্রিটমেন্ট করতেন। আর মূলত এটাই হুজুরের ওনার একটা ইনকামের রাস্তা ছিল। তো একবার এই হুজুরের কাছে একজন মহিলা আসেন তার বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে আসেন। বাচ্চাটার বয়স 4-5 বছর হবে। তো মহিলাটা এসে হুজুরকে বলে যে, দেখেন হুজুর, আমার এই বাচ্চার একটা সমস্যা, ছোটবেলা থেকে সে কোনো কারণ ছাড়া খুব কান্নাকাটি করে, আর ওর কান্না যখন করে ও কান্না থামায় না। তো আমরা অনেক ডাক্তার দেখেছি, ডাক্তার বলে যে না, এটা কোনো এরকম সমস্যাই না, এটা নর্মাল বাচ্চারা কান্না করে এরকমই। তো হুজুরও সেম কথাই বলে যে, দেখেন আসলে বাচ্চারা তো ছোটবেলায় কান্নাকাটি করবেই, আমার নিজেরও বাচ্চা আছে, ওর বাচ্চাগুলো অনেক কান্নাকাটি করছে, এগুলো হয়। তো মহিলা বলতেছে, দেখেন কান্নাকাটি করে ঠিক আছে, বাট এর বাইরে একটা সমস্যা যে ও প্রায় রাতে উঠে নিজে নিজেই কথা বলে, এবং এটা হচ্ছে যে ও কথা বলা শিখেছে মাত্র 7-8 মাস হবে। তো ওর কথাটা বলাটাও ও অনেক দেরিতে শিখেছে, এবং সমস্যাটা হচ্ছে যে কথা বলতো যখন রাতে উঠে অনর্গল কথা বলতেছে। তো হুজুর একটু হেসে বলে যে না, এগুলো আসলে এরকম কিছুই না, বাচ্চারা উঠে এরকম ঘুম থেকে উঠে কথা বলে, তাও আপনি যদি বলতেছেন আপনার বাচ্চার এই ছোটখাটো এরকম সমস্যা আছে, সমস্যা নাই, আমি পরা পানি দিয়ে দিচ্ছি, এতেই আশা করি ঠিক হয়ে যাবে। তো মহিলা যথারীতি পরা পানি নিয়ে চলে যায়। তো বেশ কিছুদিন পর মহিলা আবার আসে। তো আসার পর হুজুরকে বলে যে, হুজুর সমস্যা তো গেল না, এখন তো এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো হুজুর বলছে, কি সমস্যা হয়েছে? তো মহিলা বলছে, দেখেন হুজুর, আপনি পরা পানি দিয়েছেন, আমি খাওয়াচ্ছি ঠিক আছে, কিন্তু এতে করে দেখা যাচ্ছে ওর আগের থেকে খানিকটা রাগ অনেক বেড়ে গিয়েছে, এবং ওর কিছু অন্যায় আবদার থাকে। ও রাত্রে যখন ওই ঘুমাতে যাবে তখন ওর বাবাকে বলে যে, বাবা আমি বের হয়ে যাবো বাসা থেকে, আমাকে নিয়ে চলো, আমি ঘুরতে যাব। তো যদি ওর বাবা ঘুরতে নিয়ে না যায় খুব কান্নাকাটি করে। আবার দেখা যায় যে একটু দোয়া করে ফু দিলে একটু ঠান্ডা হয়। আর দেখা যায় যে ও জিদ হলেই ওই থালা বাসন সামনে যা পায় আছাড় মারা শুরু করে। তো হুজুর বলতেছে যে, দেখেন আপনার এই ছোট বাচ্চা তো এরকম হওয়ার কথা না, ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনার বাচ্চাটার সাথে আমি একটু কথা বলি, দেখি কথা বলতে পারি কিনা, আপনি একটু পাশের রুমে বসেন। তো বাচ্চাটা একটু কান্নাকাটি করে বলে যে, না, মায়ের কাছে যাবো। তো হুজুর বলতেছে যে, সমস্যা নাই, তোমার মা পাশের রুমে আছে, তোকে আমি চকলেট দিই, মানে হুজুরের মধ্যে বুঝায় ওকে বসায়। তো হুজুর নাকি অনেকক্ষণ বাচ্চাটার সাথে কথা বলে এবং কিছু ঝাড়ফুঁক দেওয়ার পরে মহিলাকে আবার ডাকে পাশের রুম থেকে ডাকে, বলে যে, দেখেন আপনার বাচ্চার সাথে কয়েক মিনিট কথা তো বললাম, সমস্যা খুব একটা নাই, তবে আমার মনে হচ্ছে ওকে খারাপ কিছু একটা আসর করছে, তো ওর সম্পূর্ণ নামটা, জন্ম তারিখ লিখে দিয়ে যান, আমি দেখছি ওকে নিয়ে কিছু, মানে ওর খুব বেশি আসলে সমস্যা সিরিয়াস কিছু নাকি, আমি দেখবো, আমি জানাবো আপনাকে। তো মহিলা ওই আশা নিয়ে উনি চলে যায়।
তার মহিলাকে সময় দেয় যে হ্যাঁ আপনি এরকম হয়তো বা 2 দিন বা 3 দিন পর আসেন। তো 2 দিন বা 3 দিন পরে মহিলা আবার আসে, যায় ওই হুজুরের কাছে। তো হুজুর ওই মহিলাকে বলে যে দেখেন আসলে আপনার বাচ্চাকে একটা জিন আসর করেছে, তো এটা যে জিন এটা আসর করেছে এটা আসলে ভালো না খুব একটা, এবং হয়তো ওকে খুব সিরিয়াস ভাবে আসর করে নাই, কিন্তু একটা সময় এটা ওর অনেক ক্ষতি হবে। আর এই জিনটা কোথা থেকে আসর করেছে আমি এটা জানতে পেরেছি, তবুও আপনি যদি সম্ভব হয় ডিটেলস কবে থেকে ওই সমস্যাটা হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা আপনি আমাকে খুলে বলেন, একটু শুনি আপনার ঘটনাটা। তুই মহিলা বলে যে হুজুর দেখেন আমি বিয়ের আগে হিন্দু ছিলাম, হিন্দু ধর্মের ছিলাম, তো তখন এই বাবুর বাবার সাথে মানে আমার হাজবেন্ডের সাথে আমার অ্যাফেয়ার হয় এবং আমরা পালায় বিয়ে করি এবং তারপরে মুসলিম হয়ে যাই। তো এই পালায় বিয়ে করার পরে আমার শাশুড়ি আমাকে দেখতে পারতো না, আর না দেখার কারণটা হচ্ছে একে আমি পালায় বিয়ে করছি, আর একটা হচ্ছে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি। তো তারপর থেকে শাশুড়ি আমাকে অনেক বকাঝকা করতো এবং বলতো যে তুমি যদি এই বাসায় থাকতেই চাও তোমার বাবা মার সাথে ভাই বোনের সাথে কোনো কানেকশন মানে তোমার কোনো সম্পর্ক থাকবে না এখানে। তো মহিলা ওই হুজুরকে বলে যে দেখেন হুজুর এখন শাশুড়ি বলছে আমি প্রথম কয়েক মাস মেনে চলছি, কিন্তু আসলে সবসময় তো সবকিছু মেনে চলা যায় না, বাপ মা ছাড়া এটা আসলে থাকাটা খুবই কষ্ট। তা আমি মাঝে মাঝে লুকায় লুকায় বাপ মার সাথে দেখা করতে দিতাম। তো একবার ওই একটা খবর আসে যে ওই মহিলার বাবা নাকি মারা গিয়েছে, তো ওই মহিলা তখন শ্মশানে যায়। যখন শ্মশানে যায় তখন এই বাচ্চাটা ওনার পেটে ছিল, উনি তখন প্রেগনেন্ট ছিল। শ্মশানে যাওয়ার পর উনি অনেকক্ষণ সময় দেয় এবং প্রায় সব কাজ শেষ করে উনি সন্ধ্যার পর আসে। তো তার কিছুদিন পর থেকেই মহিলা অসুস্থ হয়ে যায় এবং দেখা যায় যে উনি অসুস্থ বলতে প্রেগনেন্সির যে অসুস্থ তা না, অসুস্থতা হচ্ছে যে ওনার প্রায় সময় রক্তবমি হতো, ওনার রাতে ঘুম হতো না, খুব জ্বালা যন্ত্রণা হতো, এরকম বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিত। তো এই সমস্যাগুলো যখন ওনার শাশুড়ি দেখতো, তো শাশুড়ি মানে এই মহিলারা জামাইকে মানে ওনার ছেলেকে বলতো, মহিলা জামাইকে বলতো যে দেখ কি মেয়ে বিয়ে করে আনছিস, কথা বললে কথা শুনে না, বাপ মারা গেছে, কোথায় না কোথায় গেছে, এখন ওরা কি না কি আসর করছে, দেখ তোর বউ তো এমনি মারা যাবে আর বাচ্চাটা কেমনে হবে। তো এরকম বিভিন্ন সময় খোঁটা দিত। তো যাই হোক ওই সময় ওই মহিলা বলে যে উনি নাকি তখন নতুন দোয়া দরুদ শিখেছেন, তখন দোয়া দরুদ বা আস্তে আস্তে ছোট চূড়া বা যেটাই হোক মানে অল্প অল্প দোয়া দরুদ শিখেছে, ওইটা দিয়ে উনি নামাজ পড়ে কোনো রকম সময় কাটাতো। কারণ হাজবেন্ড বলতে দেখো মা যে কথাগুলো বলছে যদি সত্যি হয়ে থাকে তুমি একটু যাই পারো দোয়া মুখস্থ করে নামাজ কালাম পড়ো, দেখো আল্লাহ তোমার সবকিছু ঠিক করে দিবে। আর ওই মহিলা বলেছিল যে নাকি ওনার জামাই নাকি সবসময় সাপোর্টই থাকতো। তো তারপর তো ওনার এই বাচ্চা হয়, আর বাচ্চারই ওনার যে সমস্যাটা ওটা পরে ঠিক হয়ে যায়, কিন্তু পরে বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চারই সমস্যা। তো এরপর যে হুজুরের কাছে মানে ওই ফেনীর যে হুজুর ওনার কাছে যে ঘটনাগুলো এই মহিলা বলেছিল, ওই হুজুর পরে বলতেছে যে আচ্ছা আমি ঘটনা বুঝে গেছি, আর কিছু বলা লাগবে না, আপনি ঘন্টাখানিক ওয়েট করেন, আমি দেখছি যে আসলে মূল সমস্যাটা কোথা থেকে আসছে। তো হুজুর নাকি ওই মহিলার সামনে জিন চালান দেয় এবং এই হুজুরের উপরে জিন বশ করে যে ঘটনাটা আসলে যেখানে ঘটনার সূত্রপাত হয় এটাই বলে দেয়। মানে হুজুরের উপর নাকি জিন বশ করে এই ঘটনা সম্পূর্ণ কিভাবে কোথা থেকে শুরু হয়েছিল, ওই বাচ্চাটা কেনই বা এই অসুস্থ সম্পূর্ণ বলে দেয়। তখন এরকম ঘটনা ছিল যে আসলে ওই মহিলা যে শ্মশানে গিয়েছিল ওনার বাবার শেষকৃত্য বা এই যে দাহ করার সময়, ওই সময় কিন্তু আসলে ওনার কিছুই হয় নাই। ঘটনাটা ঘটিয়েছিল ওনার শাশুড়ি যে কাজটা করেছিল যে কোনো ক্লু পাচ্ছে মানে বউকে কিভাবে মানে ওনার ছেলের বউকে কিভাবে দোষারোপ করে সেরকম কোনো সোর্স বা লিঙ্ক পাচ্ছিল না, জন্য সে শাশুড়ি তাবিজ করে মহিলাটার উপর, এবং এতটাই বাজেভাবে তাবিজ করে যে কবিরাজকে বলে দেয় যে এই মেয়ে এক হলে মরবে এবং না হলে ওর যে বাচ্চা হবে বাচ্চা যাতে শান্তি মতো থাকতে না পারে। এবং খুব খারাপ জিন দিয়ে এটা মানে কাজটা মানে যেটা হোক যে খারাপ জিন বা খারাপ ভাবে তাবিজটা করা হয়। তো হুজুর বলে যে দেখেন তাবিজ করা হয়েছে ঠিক আছে, কিন্তু যে জিনের আসরটা এটা তো ছুটাতে হবে। মানে এটা ওই ফেনীর সেই হুজুরটা আবার ওই মহিলাটাকে বলে, যখন জিনটা ওনার শরীর থেকে ভর ছেড়ে দেয় তখন এই কথাটা বলে এখনই যে এই তাবিজটা ছুটাতে হবে। এখন
কি করণীয় এটা আপনাকে আমি কয়েকদিন পর জানাবো। আপনি এরকম টাইম দেয় মহিলাকে যে আপনি কয়েকদিন পর আসেন। তো সেই মহিলা ওনার বাচ্চাকে নিয়ে যাওয়ার কয়েকদিন পর আসে। তো হুজুর একটা তাবিজে 100টা গিট দিয়ে, মানে সুতা দিয়ে গিট দিয়ে একটা তাবিজ ওই মহিলাটাকে দেয়, দিয়ে বলে, দেখেন এটা আপনার ভালোর জন্য দিচ্ছি, কিন্তু যে কাজটা করবেন আসলে এটা করা ঠিক হবে না, তবু আপনাকে করতে হবে কাজটা আপনার বাচ্চার দিকে তাকায়, এবং আপনি যদি কাজটা ঠিকভাবে না করেন সেক্ষেত্রে আমার খুব ক্ষতি হবে। তো সেই মহিলাটা হুজুরটাকে বলে যে আপনার এত ক্ষতি হবে কেন, আপনি তো অনেক বড় মাপের হুজুর, আপনার তো এরকম ক্ষতি হওয়ার কথা না, আপনি তো দিন চালান দিতে পারেন বা অনেক সমস্যার সমাধান করতে পারেন। তো সেই হুজুর নাকি তখন বলে যে দেখেন সবকিছুই করতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো করা খুব রিস্কি। শুধু আপনার এই বাচ্চাটা দেখে আমার ভালো লাগছে, বাচ্চাটা খুব শান্তশিষ্ট এবং খুব সুন্দর, বাচ্চাটা যাতে কোনো ক্ষতি না হয় এর জন্য আমি আমার নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে এই তাবিজটা দিছি, এবং খবরদার এই তাবিজটা আপনাকে আমি যেটা যে কাজ করতে বলে সেভাবে এটা পুঁতবেন, এবং এটা নিয়ে কখনো আপনার হাজবেন্ডকেও কিছু বলবেন না, বললে কিন্তু আমার সমস্যা হবে। তো মহিলা বলে যে হ্যাঁ ঠিক আছে। তো হুজুর বলতেছে আপনি তাবিজটা যেটা করবেন আপনার শাশুড়িকে বা শাশুড়ি যেখানে থাকে সেই খাটে তোষকের নিচে এটা দিয়ে রাখবেন, দেখবেন 10 দিনের মাথায় আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে, আর যখন সুস্থ হয়ে যাবে তখন আপনি তাবিজটা এখান থেকে আবার নিয়ে আসবেন। তো মহিলা বলে যে হুজুর আমার বাচ্চা মনে হয় কখন সুস্থ, আপনি অনেক কষ্ট, ঠিক আছে, বাট আসলে সমস্যা হচ্ছে যে আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গেছে, আমি এখন কিভাবে তাবিজ দিব। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি শাশুড়ি মারা গিয়েই থাকে, আপনি নিশ্চয় না কবরস্থান চিনে, উনি কোথায় ওনাকে কবর দেওয়া সেটা জানেন, আপনি করবেন কি ওনার কবরের কয়েক হাত দূরে এই তাবিজটা পুঁতে রাখবেন, এবং এটা আপনি কাউকে জানাবেন না, জানালেই আমার সমস্যা হবে। তো মহিলা হুজুরকে বলে ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি এটা কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। হুজুর বলে যে না, কয়েকদিনের মধ্যে দিলে হবে না, আপনি এরকম একটা সময় বলে যেরকম নির্ধারিত দিনে আপনি এই তাবিজটা সন্ধ্যার আগে আগে গিয়ে ওইখানে গেঁথে আসবেন, এবং যখন গাঁথা হবে তখন আপনি আমাকে আবার জানাবেন এটা। আর এই গিট খুলবেন না, 100টা গিট দেওয়া সেটা খুলবেন না কিন্তু। তো মহিলা যথারীতি হুজুর এখান থেকে বের হয়ে যায়। তো মহিলা যখন বাড়ির দিকে যাচ্ছে ওনার নিজের থেকে একটু গিল্টি ফিল হচ্ছিল, যে উনি নাকি মানে নিজে থেকে খুব আফসোস ফিল করছিল যে একটা মৃত ব্যক্তির কবর এখানে তাবিজ পুঁতবো, আগে আমি হাজবেন্ডের সাথে কথা বলি। তো মহিলা ভেবেছিল যে হুজুর বলছে হাজবেন্ড তো আমার ক্লোজ, ওকে বলে তার কোনো সমস্যা হবে না। তো মহিলা ওনার হাজবেন্ডকে বলে পুরোটা ঘটনা, যে দেখো আমি এরকম, তো আমি তো হুজুর দেখাইছি তুমি জানোই। তো হুজুর এখন বলতেছি তাবিজটা ঘির দেওয়া, সেটা ওই মায়ের কবরের এখানে কয়েক হাত দূরে এখানে পুঁতে রাখতে হবে। মা নাকি আমাকে আর তোমার মেয়েকে ওনাকে তাবিজ করছিল, এটা ছুটাইতে হলে, বানটা ছুটাইতে হলে এই কাজটা করতে হবে। তো সেই মহিলার হাজবেন্ড বলছে দেখো সবকিছুই করো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না এই কাজটা করা ঠিক হবে, কারণ সত্য হলে উনি আমার মা, আর মা তো মারাই গেছে, যদি জীবিত থাকতো তাহলে হয়তো কোনোভাবে রিকোয়েস্ট করা যাইতো, বাট মৃত ব্যক্তিকে নিয়ে আসলে কাজটা করা ঠিক হবে না। হুজুর বলছে তাবিজ ফালায় দাও, এগুলা নিয়ে আর চিন্তা ভাবনা করো না, আমাদের মেয়ে যেরকম আছে আল্লাহ দিলে আল্লাহর উপর ছেড়ে দাও, সুস্থ হয়ে যাবে, আর নাহলে আমরা অন্য জায়গায় ভালো হুজুর দেখাবো যদিও এই সমস্যা হয়েই থাকে। তো মহিলা আর এরকম তাবিজ দেয় না, তো তাবিজ উনি মহিলাটা ফালায় দেয়। তো বেশ কয়েকদিন পর নাকি ওই হুজুর স্বপ্ন দেখে যে ওনাকে কেউ একজন বলছে যে তোর অনেক বড় একটা ক্ষতি হবে, এবং এই স্বপ্নটা নাকি হুজুর প্রায় দেখতো। তো হুজুর সেই আবার জিন চালান দেয়, এবং উনি জিনের মাধ্যমে জানতে চায় যে কি সমস্যা বা এই স্বপ্নে এরকম কেন দেখছে। তখন নাকি উনি এরকম মানে কোন এক জিন ওনাকে এরকম বলে যে আপনি যে মহিলাকে এই কাজটা করতে দিয়েছিলেন সে তো এখন এই তাবিজটা পুঁতে নাই, এখন ওই যে কবর যেটা বলছেন পুঁতে নাই, এর জন্য হয়তো আপনি সমস্যা ফিল করতেছেন। মানে বেসিক্যালি যেটা শুনছিলাম আমি, ওই যে মুরব্বী আমাকে ঘটনাটা বলছিল, এই যে তাবিজটা 100টা গিট দিয়ে দিছিল, এটা নাকি হুজুর একটা জিনের মাধ্যমে দিছিল, এবং ওই জিনি নাকি হুজুরকে এই কথাটাই ওনাকে পরে হুজুর জিন চালানোর মাধ্যমে ওই জিনটা এই কথাটা ডিটেলস বলে যে তাবিজটা পুঁতে নেয়। তো হুজুর জিনকে বলে যে যেভাবে পারো হে মহিলাকে তোমরা দেখো কোথাও উনি কোথায় আছে এরকম বের করতে পারো নাকি। তো
কোনোভাবে এটা সম্ভব হয় না। মহিলা নাকি ওই এরিয়ায় ছেড়ে চলে যায় এবং হুজুর নাকি খুব টেনশনে পড়ে যায়, কারণ ওই জিন নাকি হুজুরকে এটা বলছিল যে দেখেন, এটা যদি ভালোভাবে পোতা না হয়, মানে জায়গা মতো এটা মাটিতে গাঁথা না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে, তখন কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। কারণ জিনের মধ্যে কিন্তু ভালো খারাপ সবই আছে। এখন খারাপ জিনকে বন্ধ করার জন্য এই তাবিজটা করা হয়েছে। এখন খারাপ জিন যদি কখনো কারো ক্ষতি করে, এটা কিন্তু কারো কিছু করার থাকে না। তো যাই হোক, হুজুর নাকি এরকম, উনি যখন এই টেনশনে পড়ে যায়, ওনার নাকি যেরকম ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। মানে উনি, মানে এই যে মানুষকে দেখা, মানে মানুষকে ঝাড়ফুঁক দিয়ে, এটাও নাকি উনি পুরো বন্ধ করে দিয়েছিল সম্পূর্ণ। তারপর একদিন হঠাৎ করে উনি নিজেই সিদ্ধান্ত নেন। বউ বলে যে দেখো, তোমার যেই সময়, বউকে উনি ওনার স্ত্রীকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, এবং ওই হুজুরের বউ বলে যে দেখো, যেই ঘটনা করছো এরকম ধরনের তাবিজ তো তোমার করা ঠিক হয় নাই, কিন্তু তুমি যদি এতই টেনশন করো এটা নিয়ে, তাহলে কিন্তু তুমি আর মানুষের ঝাড়ফুঁক দিতে পারবা না। তাহলে তুমি এক কাজ করে, এগুলো আপাতত বাদ দাও কয়েকদিন, তুমি ঠিক হও, সুস্থ হও। ওই যে মহিলা তোমার তাবিজ এটা ফালাই দিছে, ওকে সন্ধান বা ওকে খুঁজে দেখো, সমাধান করো সবকিছু, তারপর তুমি আর আগের জায়গায় ফিরে আসো। এই মানুষদের তুমি হেল্প করো, সমস্যা নাই, যারা ওই ওনার কাছে আসতো ঝাড়ফুঁকের জন্য। তারপর নাকি এই হুজুর এরকম টেনশন যখন হয়, হুজুর নাকি ওনার ওয়াইফকে প্রায় বলতে যে দেখো, আমার টেনশন এটা না, এই তাবিজটা যেখানে ফালাই দেওয়া হয়েছে, তার থেকে 2 মাস পর নাকি আমার একটা বড় ক্ষতি হবে। এটা আমাকে জিন চালান, যে জিনের মাধ্যমে এটা আমি তাবিজটা করছিলাম, সেই জিন আমাকে বলে গেছে। এখন ওইটা নিয়ে আমি খুব টেনশনে যে আমার কি ক্ষতি হবে। ঠিকই 2 মাস পর নাকি ওই হুজুর হঠাৎ অসুস্থ হয়ে যায়, এবং অনেক ডাক্তার দেখা কোনো লাভ হয় না। ইভেন হসপিটালে থাকা অবস্থায় হুজুরের এক সাইড সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়, এবং তারপর থেকে ওই হুজুর ওই বাড়িতে আর থাকে না। এবং এটা নিয়ে নাকি তখন ওই এরিয়াতে অনেক মানে খুব চারপাশে খুব লাচার পড়ে গেছিল যে হ্যাঁ, এরকম একটা হুজুর আছে, এই হুজুরটা হঠাৎ করে এই কারণে চলে গেল। এবং এই ঘটনা নাকি যে সেই সময় নাকি সেই 85 বা 86 সালের দিকে নাকি অনেক পপুলার একটা ঘটনা ছিল এই অঞ্চলে। এবং আমার যে মুরব্বীর কাছ থেকে ঘটনাটা শুনি, তিনি আমাকে এই ঘটনাটা বলেন। এবং হুজুর তো অসুস্থ হয়, কিন্তু ওই মহিলার সন্ধান আর কখনো পায় না, এবং ওরা কোথায় গিয়েছিল এটা কোনো সন্ধান পাওয়া যায়নি। তো অনেকেই আবার প্রশ্ন করেছিল হুজুরকে যে আপনি কেন জিনের মাধ্যমে এই সমাধানটা করলেন না, আপনি যে জিন আপনাকে যে আপনি এমন এক ব্যক্তি জিন চালান দিতে পারতেন, কেন তো ওই মহিলাকে বের করতে পারলেন না। হুজুর তখন বলে যে দেখেন, জিন চালান দিয়ে সবকিছু সম্ভব, কিন্তু কিছু কিছু অসম্ভবকে আসলে মানে সম্ভব করা সম্ভব হয় না, এর জন্য হয়তো তিনি পারে নাই। তো যাই হোক, এটা আমি আমার সেই মুরব্বীর কাছ থেকে শুনছিলাম এই ঘটনাটা, এর জন্য আপনাদের শেয়ার করা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আজকের গল্পটি অনেক ভয়ঙ্কর একটি গল্প, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা আমাদের আজকের এপিসোডটি প্লে করেছেন, আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলার উত্তরে একটি ছোট গ্রাম নরদুল্লাপুর। এখানে শীত এমনভাবে নামে যেন কারো মৃত্যু পরবর্তী নিস্তব্ধতা। গ্রামের পাশেই বিশাল তাল গাছের বাগান, আর সেই বাগানের ভিতরে আছে একটি পুরনো পরিত্যক্ত হাট। লোকেরা বলে শীতের রাতে হাটে ভূতের বাজার বসে, সেখানে মানুষের যাওয়া নিষেধ। কিন্তু গল্পের সব শুরু হলো এক কিশোর সলিমুল্লার কারণে। সামিউল আর তার বন্ধু রমজান রাতে নদীর চরে আগুন জ্বালিয়ে বসে থাকতে ভালোবাসত। কিন্তু এক শীতের রাতে রমজান বলল, চল আজ হাটের ভেতর ঢুকি, ভূতের হাটে, দেখি সত্যি কি সেখানে ভূত কেনা বেচা হয় কিনা। সামিউল ভয় পেলেও রাজি হয়ে গেল বন্ধুর জেদের কাছে। দুজন টস হাতে হাটের ভিতর যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে পড়ল। সেদিন ছিল অমাবস্যার রাত, সবদিকে কালো কুটকুটে অন্ধকার, সব দোকানপাট ভেঙে পড়া, বদ্ধ করা এমন একটা অবস্থা। যাই হোক, দুজনে টস হাতে নিয়ে বাজারের ভিতর ঢুকলো। সব দোকানপাট ভেঙে পড়া, কাঠের টলির ছাউনি ঘেঁষে গেছে, যেন অর্ধমৃত্যু এক ভাওয়াল জায়গা। ঠিক মাঝখানে পৌঁছতেই হঠাৎ রমজান অদ্ভুতভাবে থেমে গেল।
টসের আলো তার মুখে পড়তেই সামিউল দেখলো রমজানের মুখ ভয়ঙ্কর রকমের সাদা হয়ে গেছে, চোখ দুটি এমন লাল যেন কারোর রক্ত ধোয়া। তুই কি ঠিক আছিস? কোনো জবাব নেই। রমজান ধীরে ধীরে হাসতে শুরু করলো, অস্বাভাবিক ঠান্ডা গলা কাঁপানো হাসি। কি হঠাৎ সে দৌড়ে অন্ধকারে মিলে গেল। সামিউল পিছনে পিছনে ছুটল, কিন্তু রমজান যেন বাতাস হয়ে উড়ে গেল। অবশেষে সামিউল জ্ঞান হারিয়ে পড়ে রইল সেখানেই। পরদিন সকালে গ্রামের লোকেরা সামিউলকে উদ্ধার করলো, কিন্তু রমজান নাম চিহ্নেও নেই। 3 দিন ধারাবাহিকভাবে খোঁজা শুরু হলো, নদী, জঙ্গল, হাট, কোথাও নেই রমজান। গ্রামবাসীরা বলল যে শীত রাতে হাটে ঢোকে, সে আর বাঁচে না। সামিউল বিশ্বাস করতে চাইল না, কিন্তু রমজান হঠাৎ বদলে যাওয়া মুখ, সেই দৃষ্টি, সেই হাসি সামিউলকে দাঁড়িয়ে বেড়াচ্ছে। 3 দিন পর মাঝরাতে সামিউল ঘরের জানালার টকটক শব্দ, সে জেগে উঠল। সামিউল দরজা খুলল, এই কণ্ঠ রমজানের, একদমই তার মতো। যদিও হাড় কাঁপানো ঠান্ডা ভাব কণ্ঠে। সামিউল বুক ধরপড় করতে লাগলো। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এলো। দরজার ফাঁক দিয়ে দেখলো একজন দাঁড়িয়ে আছে, লম্বা শুকনো শরীর, মাথায় ছায়া, মুখ দেখা যায় না, শুধু চোখ দুটো জল করে জ্বলছে। এবং এবার বাইর থেকে শব্দ এলো, আমি রমজান, আমাকে যেতে দিও না। সামিউল ভয় আর সন্দেহের মধ্যে আটকে গেল, কিন্তু দরজা খোলার আগেই তার নজরে গেল ব্যক্তিটির পা নেই, মাটির উপরে ভাসছে। হঠাৎ সেই ছায়াটি কান্না ভেজা গলায় বলতে লাগলো, যে রাতে তুই পিছনে তাকালি আমি তখনই ধরে নিল, আমি তার ফিরে আসতে পারবো না, কিন্তু তুই পারছিস, তোর সময় ফুরিয়ে এসেছে। চিৎকার করে সামিউল দরজা থেকে পিছিয়ে গেল, দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে পড়ে। পরদিন সকালে গ্রামের ইমাম সাহেব আর বৃদ্ধরা তাকে নিয়ে বসেন। সামিউল সব খুলে বলে। বৃদ্ধ কাশেম আলী বলেন, 50 বছর আগে এই হাটে চোর কিনতে গিয়ে 7 জন মানুষ পুড়ে মারা যায়। তাদের আত্মারা শান্তি পায়নি। শীত নামলেই তারা নতুন কাউকে টেনে নেয় তাদের দলে। সামিউল জিজ্ঞাসা করে, তাহলে রমজান কোথায়? বৃদ্ধ বলেন, যেখানে ওদের বাজার বসে সেখানে জীবিত কেউ নেই। রমজান আর মানুষ নয়। সামিউলের হৃদয় একদম ছেড়ে যায়। ইমাম সাহেব বলে যে কিন্তু এখনো একটা উপায় আছে, যদি কেউ শীতের রাতে হাটের মাঝখানে গিয়ে অপঠিত জিকির করতে পারে তাহলে টেনে নেওয়া আত্মাগুলো মুক্তি পাবে, কিন্তু সেখানে দাঁড়ালেই তারা ঘিরে ধরবে। এবার সামিউল আসলে সিদ্ধান্ত নেয়, সে যাবে, রমজানকে ফেরাতে যাবে। গভীর শীতের রাত, কুয়াশায় চারদিকে ঢেকে দিয়েছে। সামিউল টস হাতে নিয়ে হাটের দিকে রওনা হলো একাকী। হাটে ঢুকতেই বাতাস থেমে গেল, চারদিকে ঠান্ডা ধোয়া ওঠার মতো হিম ঘন কুয়াশা। এক মুহূর্তেই সব নীরব। হঠাৎ কালো ছায়া ভেসে উঠল কয়েকটি অবয়ব। মাঝখানে রমজান, মুখ শুকনো, চোখ রক্তলাল, ঠান্ডা বাতাসে তার গায়ের কাপড় দুলছে। সে ফিসফিস করে বললে, ফিরে যা, তোর জন্য ওরা অপেক্ষা করছে। সামিউল কাঁপতে কাঁপতে জিকির পড়তে শুরু করলো। চারপাশে ছায়াগুলো চিৎকার করতে শুরু করলো, থামো, তোর আওয়াজ আমাদের আগুন নিভিয়ে যায়। কিন্তু সামিউল কোনোভাবেই থামলো না। ধীরে ধীরে চারপাশে বাতাস কাঁপতে লাগলো, ছায়াগুলো বিকৃত হতে শুরু করলো, তাদের চোখ নিভে গেল, বুক চিরে গেল আর দূরে সরে যেতে লাগলো। রমজান কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দে, আমাকে মুক্তি হতে দে। অবশেষে সব ছায়া কুয়াশার মতো মিলিয়ে গেল। রমজানের সামিউলের দিকে তাকালো, তার চোখ ধীরে ধীরে মানুষের উষ্ণতা ফিরতে লাগলো। সে হাসলো, একটা শান্ত হাসি, তুই আমাকে বাঁচালি বন্ধু। তারপর সে কুয়াশায় মিলে গেল একটা উজ্জ্বল আলো হয়ে, যেন তার আত্মা মুক্ত হলো। দর্শক,
আমাদের গল্পটি ছিল এতটুকুই। আমরা আশা করছি আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি গল্পটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের গল্পটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জাপানের ওসাকা শহর থেকে বলছি। বর্তমানে একটি অটোমোবাইলস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে জাপানের একটি ফেমাস রেস্টুরেন্টকে নিয়ে। তো যেহেতু ফেমাস রেস্টুরেন্ট, সেক্ষেত্রে আমি ওই রেস্টুরেন্টটির নাম মেনশন করব না, কিন্তু ঘটনার প্রেক্ষাপট দেখলে বা বুঝলে অনেকেই বুঝতে পারবে যে আমি কোন রেস্টুরেন্টের নামটি বলছি বা ঘটনাটি বলছি। তো ঘটনাটি হচ্ছে, আমি যখন ওই রেস্টুরেন্টে কাজ করতাম তখন আমার সাথে যে কাজ করতো একটি জাপানিজ, বয়স্কই, মোটামুটি বয়স্কই বলা যায়, 50 ঊর্ধ্বে বয়স। তো ওনার কাছ থেকে নেওয়া, আমি ওনার নামও মেনশন করছি না। তো ঘটনাটি হচ্ছে এমন যে রেস্টুরেন্টটি প্রায় আজ থেকে 10 বছর আগের ঘটনা, 10 থেকে 12 বছর আগে। তো উনি তখন নতুন ওখানে ওই রেস্টুরেন্টে উনি জয়েন করেছিলেন তখন নতুন। তো যখন কাজের ফাঁকে বিরতি দিত, ব্রেক টাইম ছিল, তখন বর্তমানে অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু যেহেতু 10 বছর আগের ঘটনা, তখন ব্রেক টাইম বা আপনার কাজের ড্রেস চেঞ্জ থেকে শুরু করে সবকিছু ওই রেস্টুরেন্টেই আপনার কাস্টমারকে, যেখানে একটা ফ্লোর ছিল, ওই ফ্লোরের অর্ধেকে ছিল কাস্টমারদের জন্য, আর অর্ধেক ছিল যারা স্টাফ ছিল কাজ করতো তাদের খাওয়া, ব্রেক টাইমে গিয়ে রেস্ট করা, ড্রেস চেঞ্জ থেকে শুরু করে ওইসব কাজকর্মের জন্য। বর্তমানে ওটা সরিয়ে এখন অন্য একটি বিল্ডিং এ নেওয়া হয়েছে, যেহেতু দিন দিন স্টাফের সংখ্যা বেড়েছে আবার। তো ঘটনায় ফিরে যাচ্ছে আবার। তো উনি যেভাবে বলছেন আমি সেভাবে বলছি। তো একদিন কি হলো, উনি এভাবে আপনার যখন ব্রেকে গেল কাজের, তো যাওয়ার সময় উনি খাওয়া দাওয়া শেষ করে যখন রেস্ট করছিলেন, তখন খুবই বীভৎস একটি আওয়াজ। আমি যদি সহজ করে বলি, এইরকম আওয়াজটা হচ্ছে যে কোন একটি মেয়েকে যখন মুখের মধ্যে আপনার শক্ত কোনো কাপড় বেঁধে 2 হাত বেঁধে যখন বসিয়ে আপনার আঘাত করা হয় শরীরে, তখন যেমন একটি শব্দ হয়, আপনার খুবই ভয়ানক শব্দ। সব মুখ দিয়ে কোনো শব্দ বের না হয়, মুখের ভিতর থেকে যখন কোনো শব্দ হয়, ওইরকম একটি শব্দ হচ্ছে। তো উনি প্রচন্ড ভয় পায় এবং উনি এপাশ ওপাশ তাকিয়ে কাজের জায়গায় ফিরে যায় এবং গিয়ে ম্যানেজারকে রিপোর্ট করে যে এরকম আমি একটু শব্দ শুনছি, আপনি একটু তাড়াতাড়ি চলুন ওখানে। তারপরে ওখানে গেলো, ম্যানেজার সহ চেক টেক করলো, কিন্তু কোনো কিছুই ওরা দেখলো না, সন্দেহভাজনের মতো কিছু দেখলো না। তখন ম্যানেজার বললো যে আপনি হয়তো বা ভুল শুনেছেন বা এরকম কিছু একটা বলে ওনাকে সান্ত্বনা দিয়ে চলে আসলো। ঠিক পরের দিন উনি সেম কাজের ফাঁকে উনি গেল বিরতিতে। তো যাওয়ার পরে ঘটনা কিন্তু খুব আপনার রাত্রে ঘটছে না, আপনার বিকেল ঘুমিয়ে সন্ধ্যার কাছাকাছি সময় ঘটছে। তো উনি যখন সেম সময় গেল বিরতিতে, খাওয়া দাওয়া শেষ করে করছিল, তখন সেম আপনার কে যেন খুব স্পিডে ওনার পেছনে ক্রস করে আপনার দরজা দিয়ে বের হয়ে চলে গেল। তো উনি ভাবলো হয়তোবা কোনো স্টাফ কিনা আসলো, কিন্তু বলে রাখা বলো, উনি যখন কিউকে আপনার ব্রেকে যায়, তখন উনি যেহেতু একটু সিনিয়র পার্সন ছিল, তখন জাপানের একটা নিয়ম হচ্ছে আপনার ব্রেকের সময়টা আপনার একটু একজনের সাথে একজনের মিলতেও পারে, না মিলতে পারে, হয়তো বা কেউ 30 মিনিট পরে যায়, কেউ আরো 1 ঘন্টা পরে যাচ্ছে, এইভাবে। তো সেক্ষেত্রে কারোর সাথে কারো দেখা নাও হতে পারে। তো সেক্ষেত্রে উনি একাই ছিল ওই সময়।
যেহেতু উনি তখন ওনার মাথায় এটা আসেনি যে আমি তো একাই আসছিলাম, তো উনি ওটারে খুব নর্মালি ভেবে উনি আবার কাজে যায়। গিয়ে আসলে ঠিক পরের দিনের ঘটনা, খুব ফ্রিকুয়েন্টলি ঘটনাগুলো করছে। তো উনি তৃতীয় দিন যখন উনি আপনার সেম ব্রেক টাইম গেলেন রুমে, খাওয়া দাওয়া করে উনি যখন রেস্ট করছিলেন, তখন ওনার সামনে দিয়ে আপনার জাপানের যে কিমোনো, যে ট্রেডিশনাল পোশাক, তো কিমোনোটা পরে একটি মেয়ে আপনার ওনার সামনে দিয়ে খুব জাপানি হাঁটার স্টাইলে খুব সুন্দরভাবে পা গুনে 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 হেঁটে হেঁটে যাচ্ছে। এবং জাপানিজ ট্র্যাডিশনাল যে জুতাগুলি, ওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, ওগুলা যখন নর্মাল কোনো জায়গা দিয়ে হাঁটে তখন খুব ভালো একটা শব্দ হয় ওখান থেকে, পা চেঁচিয়ে চেঁচিয়ে যখন ওই শব্দটা করে ওই মেয়েটি ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো উনি ভাবছে হয়তো বা আপনার জাপানের রেস্টুরেন্টে যখন খাবার সার্ভ করে ওই স্টাফ গুলা, মেয়ে স্টাফ যারা খাবার সার্ভ করে, ওদের আবার কি মনে করতে হবে মাস্টার। তো উনি ভাবছে হয়তো বা কোনো মেয়ে। কিন্তু কিছুক্ষণ পরে ওনার মনে হলো যে এটা তো শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েদের যে চেঞ্জিং রুম থেকে শুরু করে আপনার ব্রেক, সমাজের রুম, ওটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওটা হচ্ছে আপনার অন্য ফ্লোরে। তো উনি এটা ভেবে উনি থাপ করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে উনি যখন মেয়েটার দিকেই ফিরলো, ওখানে কেউ নেই। তখন উনি প্রচন্ড ভয় পায়, এবং প্রচন্ড ভয় পেয়ে উনি আবার কাজের জায়গায় ফিরে গিয়ে ম্যানেজারকে সবকিছু বলার পর ম্যানেজার আসলো, এসে ব্যালকনি টালকনি উপরে নিচে জানালাটা খুলে এপাশ ওপাশ তাকিয়ে দেখলো যেখানে কেউ নেই ওখানে। তো রাসেল ভাই ঘটনাটি মোটামুটি ওইখানে আপাতত শেষ হয়ে গিয়েছিল। তো পরে উনি মোটামুটি এরপর থেকে আপনার ব্রেকের সময় কিংবা রেস্ট বা সময় উনি একা যেতেন না, হয়তো বা কারোর সাথে যেতেন। আর যদি কেউ না থাকতো তখন উনি হয়তো বা নিচে কোন মেন স্টোর আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ওখানে উনি রেস্ট করতেন। ওই রুমে আর উনি আর যেতেন না। তো একটা সময় যখন কয়েক বছর পরে উনি যে ডিপার্টমেন্টে কাজ করতো, আপনার ওই ডিপার্টমেন্টে আরেকটা জাপানিজ জয়েন করে। তো উনিও মোটামুটি ওনার চেয়ে অনেক বেশি সিনিয়র, আমি যাতে ঘটনাটি পেয়েছি ওনার থেকেও সিনিয়র। তো ওনার ভাষ্য মতে যে ওই লোকটি যখন ওখানে কাজ শুরু করে খুব ভালোই কাজ করছিল। তো রাসেল আমি আপনাকে ইমেইলে ওই ছবিগুলো পাঠাবো যেখানে কাজ করতো। তো ওখানে যে একটি কর্নার, একটা ওই যেখানে কাজ করতো ওখানে একটা কর্নার ছিল। ওই কর্নারটাতে আপনার উচ্ছিষ্ট যে তেলগুলা থাকতো খাবার তৈরি করার পর প্রতিদিনের যে তেলগুলা ওরা ফেলে দিত, ওই তেলগুলা জমানো স্টক করার মতো একটা প্লেস ছিল। ওই প্লেসটা তো খুবই অন্ধকার ছিল। ওখানে যদি কোনো লাইট লাগাতো ওই লাইটটা একদিনও টিকতো না। ওটা অটোমেটিক, কেন জানো, ওই লাইটটা অটোমেটিক নষ্ট হয়ে যেত, ফেটে যেত বা ব্ল্যাক হয়ে যেত ভিতরটা। তো ওই সিনিয়র যিনি নেক্সটে জয়েন করলো ওনার ঘটনা বলছে, উনি যখন এরকম কাজ করছিল হঠাৎ করে একদিন কাজের মাথায় উনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এবং অসুস্থ হয়ে পড়ার পরে ও কাজের মাঝখানে উনি ছুটি নিয়ে বাসায় চলে যায়। যাওয়ার পরে 2 দিনের মাথায় উনি মারা যান। এবং মারা যাওয়ার কয়েক বছর পরে ওই জায়গাটা সম্পূর্ণ আপনার চেঞ্জ করে ফেলে আপনার অন্য একটি জায়গায় ট্রান্সফার করা হয় আপনার এই ডিপার্টমেন্টে। ট্রান্সফার করার পরে ওই যেই কর্নারটার কথা আমি বলছিলাম যেখানে আপনার লাইট নষ্ট হয়ে যায়, ওটার মধ্যে ওরা জাপানিজরা একটা জিনিস বিশ্বাস করে ওরা, যে আমরা যেমন আপনার সুপার ন্যাচারাল জিনিসের থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন অথবা লোহা এগুলো বিশ্বাস করে, ওরা বিশ্বাস করে আপনার বিশুদ্ধ জল, পানি এবং লবণ। আমি আপনাদের ছবি পাঠাচ্ছি, আপনি দেখে নিবেন। তো এই জিনিসটা আমি দেখে খুব অবাক হয়েছে যে ওই কর্নারটাতে এই পানির গ্লাস এবং এই লবণটা তারা রেখে দিচ্ছে, এবং নির্দিষ্ট মাসের বা সপ্তাহের নির্দিষ্ট একটা সময় এই পানি এবং এই লবণটি চেঞ্জ করা হয়, এবং পাত্রটি সহ চেঞ্জ করা হয়। এবং শেষ হওয়ার পরে যখন চেঞ্জ করা হয় তখন পুরাতন যে লবণ এবং পানিগুলো থাকে এগুলো সম্পূর্ণ আপনার এমন ভাবে এগুলো নষ্ট করা হয় যাতে
মানুষের সংস্পর্শে এগুলো যাতে না আসে, এমন ভাবে পানিটা এমন জায়গায় রাখে এবং লবণটা এমন ভাবে নষ্ট করে। তো আমি এই রেস্টুরেন্ট ছাড়াও জাপানে অনেক রেস্টুরেন্টে কাজ করেছি এবং ওখানেও আপনার কিচেন রুমের নির্দিষ্ট কিছু প্লেসে এই জিনিসটা বেশিরভাগই জানালার পাশে এবং এই জিনিসটা রাখা দেখেছিলাম, রাখতে দেখেছি ওদেরকে। স্পেশালি ওই জায়গাটা ছিল অন্ধকার এবং একটুখানি অপরিষ্কার ওই জায়গাটা, কিন্তু আমি এখনো বুঝি না এবং অনেক জাপানিজকে প্রশ্ন করেছিলাম যে এই বিষয়টি প্রসঙ্গে যে কেন তারা এই জিনিসটা রাখে। ওরা কেউ ওরকম ভালো কোনো উত্তর আমাকে দিতে পারেনি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসাইন রাফি। তিনি একজন স্টুডেন্ট এবং লেখাপড়ার পাশাপাশি তিনি তার ড্রোন দিয়ে বিভিন্ন সরকারি প্রজেক্টগুলোর সার্ভে করে থাকেন। আর ওনার বাড়ি গাজীপুরের পুবাইলের মীরের বাজার নামক যে জায়গাটি রয়েছে সেখানেই মূলত তার বাড়িটা। আর ঘটনাটিও এই মীরের বাজারের একটি পুকুর কেন্দ্রিক একটি ঘটনা, যেটি তিনি নিজে প্রত্যক্ষ করেছিলেন এবং উনি নিজে যেটা অভিজ্ঞতা অর্জন করেছেন ওই ঘটনা ঘটার পর, সেটি মূলত তিনি আমাদেরকে শেয়ার করেছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনাটির সময়কাল মাত্র কয়েক মাস আগে, 16 আগস্ট মঙ্গলবার দুপুর 1টা, 2022 সাল। ওই দিন উনি যেটি করেন সেটি হচ্ছে উনি গোসল করার জন্য ওনার বাসা থেকে 100 থেকে 150 মিটার দূরে একটি বাগান বাড়ি রয়েছে। ওই বাগান বাড়ির মধ্যে খুব সুন্দর একটি পুকুর রয়েছে। ওই পুকুরের ঘাটটাও অনেক সুন্দর করে বাঁধানো আর কি, মানে যারা বাগান বাড়ি করেছে ওনারা ওই ঘাটটা অনেক সুন্দর করে বাঁধাই করেছেন। যেহেতু তারা ঘুরতে আসেন বা অন্য লোকও ঘুরতে আসে, এই জন্য ওইটা ওইভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে নির্মাণ করা হয়েছে। এখন ওই বাগান বাড়িতে মূলত মানে ভালো আছে, সমস্যা নেই, কিন্তু পুকুরকে অনেকেই মানে দোষের পুকুর বলতো। কেউ পাত্তা দিত, কেউ দিত না। এর মধ্যে সর্বপ্রথম যিনি এই বিষয়টি মানুষের দৃষ্টিগোচর করেন তিনি হচ্ছেন ওই বাগান বাড়ির একজন সিকিউরিটি গার্ড। উনি নাকি প্রথম স্বপ্নে দেখেন যে কেউ একজন এসে তাকে বলছে, খবরদার এই পুকুরে নামবি না, যদি নামিস তাহলে পানির মধ্যেই মেরে ফেলবো। এই ধরনের স্বপ্ন উনি বেশ কয়েকবার দেখেছেন, যদিও বা এই স্বপ্নের কথা উনি কয়েকজনকে বলেছেন, কিন্তু এগুলো কেউ পাত্তা দেয়নি। বিষয়টি নিছক দুঃস্বপ্ন বা ওনার নিজের মন গড়া কোনো কথা এরকম মানে বলেছে কিনা এইসব চিন্তা করে কেউ এগুলো আসলে পাত্তাই দেয়নি। আর তেমন কোনো সমস্যা হচ্ছিলও না। উনি বলার পরে 1 মাস 2 মাস করে 6 মাসের মতো অতিবাহিত হয়ে যায়, একদম সবকিছু স্বাভাবিক ছিল। তাহলে কোনো ভয়ের ঘটনা যে এখানে হতে পারে বা এখানে রয়েছে, এই বিষয়টি মানুষ একদম ভুলে গিয়েছিল। আর যেই তারিখ বললাম 16 আগস্ট মঙ্গলবার 2022 সাল দুপুর 1টা, এই সময় একটি ভয়ানক ও মর্মান্তিক ঘটনা ঘটে। আমাদের রাফি ভাই উনি ওই দিন ওই পুকুরে গোসল করার জন্য গিয়েছিলেন। উনি এর আগেও অনেকবার গিয়েছেন ওইখানে পুকুরে গোসল করতে, কোনো ধরনের কোনো সমস্যা তিনি দেখেননি। ওই পুকুরের একটি বিশেষত্ব রয়েছে, ওই পুকুরের একটি জায়গায় দিন রাত 24 ঘন্টা পানির নিচ থেকে বুদবুদি ওঠে। অনেক সময় পানির নিচে যদি গ্যাস থাকে, সেই গ্যাসগুলো যদি আবার ভেসে ওঠে বা কোনো হাওয়া থাকে, হাওয়াগুলো ভেসে ওঠে, যেরকম বুদবুদি ওঠে। অনেক সময় মাছ, বড় মাছ বুদবুদি ছাড়তে পারে। তো কিন্তু সারাক্ষণ ওই জায়গাতে ওরকম হয়।
অনেকেই কিন্তু ওখানে গিয়েছে, লাফ দিয়েছে, ওখানে তেমন কিছু বোঝা যায় না। কিন্তু কেন ওরকম হয় এটি আসলে মানুষ সেভাবে জানেও না। কিন্তু এমনটা নয় যে ওই জায়গাতে কেউ যায় না, মানে ছেলে পেলে গোসল করতে গিয়ে ওই জায়গায় অনায়াসেই মানে সেখানে যায়। অনেকে মনে করে এখানে মাছ আছে কিনা বড়, ওখানে গিয়ে দেখে কিছুই নেই, কিন্তু ওখান থেকে সরে আসার পর আবার সেই বুদবুদি উঠতেই থাকে। সবাই ধারণা করে নিয়েছে নিচে হয়তো বা কাদা বা অন্য কোনো কারণে কোনো ওখানে অক্সিজেন জমে বা সেখান থেকে ওইভাবে কোনো বুদবুদি ওঠে, তো এটা হতেই পারে, এটা স্বাভাবিক। তো ওই দিন রাফি ভাই যখন গোসল করতে গিয়েছে দুপুরবেলা, তো গিয়ে দেখে ওখানে 3টা ছেলে, ওর এলাকারই ছোট ভাই, একজনের বয়স 15 থেকে 16 বছর আর বাকিদের বয়স 8 থেকে 9 বছর। তারা ওই পুকুর পাড়ে বসে মাছ ধরছে। ওই পুকুরে বেশ অনেক ধরনের দেশি মাছ ছিল। বাহিরের ছেলে পেলে খুব বেশি আসে না, মূলত ওই বাগান বাড়ির যারা কেয়ারটেকার, সিকিউরিটি গার্ড, ওনাদের পরিবারের লোকজনই বা ওনাদের পরিবারের বাচ্চা কাচ্চারা ওই বসি রশি ফেলে আর কি। তাছাড়া বাহিরের কেউ এসে ওইভাবে সেখানে মাছ ধরে না। তো উনি যখন ওখানে গিয়েছেন, তো দীর্ঘক্ষণ ধরে তো ওরা মাছ ধরেছে, তখন ওরা বলে যে ভাই আপনি তো আসছেন, ভালো হয়েছে, অনেকদিন তো আপনাকে পাই না, আসেন আমরা একসাথে চোর পুলিশ খেলি পানির মধ্যে। মাছ ধরা বাদ অনেকক্ষণ তারা মাছ ধরেছে এটা বলছে। তো রাফি ভাই চিন্তা করে বিষয়টা তো মন্দ হয় না, চোর পুলিশ তো অনেকদিন খেলা হয় না। চোর পুলিশ খেলা তো পানির মধ্যে অনেকেই খেলেছেন, বা ডাঙাতেও আমরা খেলি। পানির মধ্যে খেলা হচ্ছে যে সবাই একসাথে পানিতে নামবে, ডুব দেবে, আর একজন তাকে যদি টাচ করতে পারে তাহলে সে হবে চোর। মানে খেলার সিস্টেমটা অনেকটা এরকমই আর কি। তো এখন 4 জন মিলে তারা খেলা খেলছেন। এর মধ্যে কি হয়েছে, সাব্বির নামে একটা ছেলে, যার বয়স 15 থেকে 16 বছর। তো এই ছেলেটি আর তাকে দেখা যাচ্ছে না। এখন সবাই চিন্তা করছে যে কি ব্যাপার, ও কি উঠে চলে গেল নাকি, ওকে দেখা যাচ্ছে না কেন। এখন ওরা খোঁজে, তাকে পায় না। এর মধ্যে আরেকটি বিষয় বলে রাখি যে ওই পুকুর ঘাটে যে সিঁড়িটা রয়েছে, ওই সিঁড়িটা ওই যে বহুত মানে আমরা অনেক সময় বসুন্ধরা সিটি বা এই টাইপের শপিং মলে ওঠার সময় যে ধরনের সিঁড়ি থাকে না, ওই রকম সিঁড়ি, মানে পুকুর ঘাটে যেরকম সিঁড়ি থাকে। আবার দেখা যাচ্ছে ওই সিঁড়ির নিচে কিন্তু পিলার রয়েছে। আপনারা অনেকেই যারা পুকুর ঘাটের যেই সিঁড়িগুলো থাকে সেটা দেখেছেন। আর ওই সিঁড়ির নিচে কিন্তু ভয়েড স্পেস, মানে ফাঁকা জায়গা থাকে, যে কেউ এই পাশ থেকে ওই পাশ কিন্তু চলে যেতে পারে, ডুব দিয়ে যেতে হবে না, এমনিতে সাঁতার কেটে চলে যাওয়া যায় যদি পানি কম থাকে। তো বিষয়টা এমন একটা সময় ছিল যে ওই সময় পানি এতটা ছিল না যে ওই মাঝখানে ভয়েড স্পেস বা শূন্য স্থানটাও পানিতে ভরে গেছে, ওখানে যথেষ্ট ফাঁকা ছিল, যে কেউ সাঁতার কেটে বা পায়ে হেঁটে অনায়াসে নিচ দিয়ে চলে যেতে পারে। তো ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে, ওকে যখন দীর্ঘ সময় পাওয়া যাচ্ছিল না, তখন সবাই মিলে খুঁজতে থাকে। খুঁজতে থাকার পর ওই সিঁড়ির নিচ দিয়েও তারা দেখে যে কি ব্যাপার, ওখানেও লুকিয়ে আছে কিনা, কিন্তু সেখানেও তাকে পাওয়া যায় না। প্রথমে চিন্তা করে যে মনে হয় সে উঠে চলেই গেছে, কিন্তু ও উঠে চলে গেলেও ওর কিন্তু বড়শি, ওর কিছু জিনিসপত্র ওই সিঁড়ির উপর রাখা ছিল। এমনকি সেই মাছ ধরার যেই মানে একটা মাছ রাখার যে পাত্রটা, এই পাত্রটা ওখানেই ছিল। তার মানে সে সেখান থেকে যায়নি, তাহলে কোথায় গেল? অনেকে আবার চিন্তা করেছে হয়তো বা উঠে ওয়াশরুমে গেল কিনা, কিন্তু এত সময় তো ওয়াশরুমে থাকার কথা নয়। সবাই চিন্তায় পড়ে যায় কি হলো। তো এর মধ্যে রাফি ভাই যেটি করেন সেটি হচ্ছে যে ওনারাও কিন্তু খুঁজতে থাকেন, রাফি ভাই খুঁজতে দেখেন এবং অন্যান্য যারা আছে তারা খুঁজতে থাকে। তো এই যেখান থেকে বুড়বুড়ি উঠছে, মানে বুদবুদ যেখান থেকে ওঠে আর কি, তিনি সেখানে যান। ওখানে গিয়ে উনি ইটের মতো অনুভব করেন, ইট, আসলে ওটা ওখানে কোনো মানুষ বা কোনো কিছু ডুবে না, এটা ইটের মতো অনুভব করেন এবং উনি উঠে চলে আসেন ওখান থেকে। তো তাকে যখন দীর্ঘ সময় পাওয়া যাচ্ছিল না,
তখন ওখানকার যে সিকিউরিটি, একজন সিকিউরিটি লোক মানে দায়িত্বে আছেন আর কি, তাকে ডাকা হয়। তো তিনিও নামেন, তিনিও চারদিকে খোঁজেন, এবং ওই যে যেখান থেকে বুড়বুড়ি ওঠে, মানে বুদবুদ ওঠে যেখান থেকে, সেখানে যান, মানে পানির মধ্যে নেমে আর কি। সেখানেও সে কিছু টের পায় না। এর মধ্যে ওই এলাকায়, মানে ওই বাগান বাড়ির পাশে একটা বাড়ি আছে, সেই বাড়ির একটা ছেলে আছে, ওর নাম হলো শাহরুখ। তো সে আবার তুলা রাশি, সে কোনো কারণে গোসল করতে এসেছে। আসার পরে সে বলে কি হয়েছে, সে যখন বিষয়টা জানে, সে কোনো কথা ছাড়াই ওই যেখানে বুদবুদি ওঠে আর কি, ওই জায়গায় গিয়ে বলে যে আরে ওর লাশ তো এখানে। মানে এই ছেলেটি, মানে সাব্বিরের লাশ তো এইখানে, আমি তো স্পষ্ট বুঝতে পারছি যে ওর লাশ এখানে। সে ওখান থেকে সরে আসে। তারপরে রাফি ভাই যায়, অন্যান্য যারা ছিল তারা যায়, এমনকি ওই সিকিউরিটি যিনি ছিলেন তিনিও যান, কিন্তু ওখানে গিয়ে না কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু ওই ছেলেটা যে তুলা রাশি, সে বলছে যে লাশ এখানে। কেউ যখন পায় না, ওই ছেলেটি আবার ওখানে যায়। যাওয়ার পরে বলে এবার তোমরা সবাই আসো। সবাই যায়, বলে এইবার দেখো তো লাশ আছে কিনা। সত্যি তারা ওখানে ওই সাব্বির নামক ছেলেটির লাশ পায়। তারা যখন লাশটি তোলে, দেখে লাশের চোখ খোলা, মুখ হা করা এবং মুখের মধ্যে কাদা ঢুকে আছে। সাব্বির কিন্তু অসাধারণ চেহারার অধিকারী ছিল, মানে খুবই সুন্দর চেহারা। যদিও বা দরিদ্র পরিবারের সন্তান ছিল, খুবই দরিদ্র পরিবারের সন্তান। তার মা গার্মেন্টসে চাকরি করতেন, তার বাবা ওরকম কোনো কাজকাম করতেন না। তো তার মায়ের আয় এবং সাব্বির কিছু কিছু কাজ করতো, এটা দিয়ে সংসার চলত। তো সাব্বিরের এরকম ভয়ানক একটি পরিণতি দেখে ওখানে উপস্থিত সকলেই ভয় পান। দ্রুত সাব্বিরের মা বাবাকে খবর দেয়া হয়। তারা অল্প সময়ের মধ্যে সেখানে চলে আসেন। সেখানে একটি হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ আসে, পোস্টমর্টেম করা হয়। সাব্বিরের বাড়ি মূলত কিশোরগঞ্জ জেলায় ছিল। তো গাজীপুর থেকে কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে রাত 8টা বাজে সেখানে। পরের দিন সকাল 8টায় তাকে আবার গোসল করিয়ে জানাজা দিয়ে দাফন করানোর প্রস্তুতি নেওয়া হয়। তো তাকে যখন গোসল করানো হচ্ছিল, মানে পরের দিন 17 তারিখ যখন তাকে গোসল করানো হচ্ছিল, গোসল করার সময় তার নাক দিয়ে নাকি প্রচুর রক্ত বের হচ্ছিল। মৃত লাশের নাক দিয়ে এরকম রক্ত বের হচ্ছে, হতে পারে এখানে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, আমি হয়তো বা জানি না। কিন্তু যেহেতু একদিনেরও বেশি সময় হয়ে গেছে বা কাছাকাছি এরকম সময় যে সে মারা গেছে, নাক দিয়ে এমন রক্ত কেন বের হচ্ছে, এটাও সবাই বলে যে জীবিত মানুষের নাক দিয়ে এরকম রক্ত বের হতে পারে, কিন্তু এভাবে ওর মৃত্যু যত সময় হয়েছে এরপরে নাক দিয়ে তো এরকম রক্ত বের হওয়ার কথা নয়। যাই হোক, কিন্তু তার মানে এই না যে সে জীবিত আছে, কারণ তার কিন্তু পোস্টমর্টেম করা হয়েছে। জীবিত থাকার তো কোনো সম্ভাবনাই আর নেই। প্রিয় লিসেনার্স, এখানে যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এই পুকুরে নামা স্বপ্নের মাধ্যমে নিষেধ করা হয়েছিল। বলা হয়েছিল যে নামলে পানির মধ্যে মেরে ফেলবে, যেটি সিকিউরিটি একাধিকবার মানুষদেরকে বলেছে, কিন্তু কেউ পাত্তা দেয়নি। এই ঘটনা ঘটার পর সকলের টনক নড়ে। এবং আরো ভয়ানক ব্যাপার হচ্ছে, এই ঘটনা ঘটার পর এই সাব্বিরের নিকট একজন আত্মীয় সে স্বপ্নে দেখেছিল যে ওই পুকুরে আরো 2 জনকে নাকি হত্যা করা হবে। তার মানে আরো 2 জন মারা যাবে সেখানে। ওই পুকুরের মধ্যে থাকা কোনো পিশাচ জিন সম্প্রদায়, তারা এই কাজটি করছে। এই ঘটনার পর থেকে ওই পুকুরে মানুষ খুব কম নামে। এমনিতে তো ওখানে লোকজন কম যায়, কিন্তু যারা রেগুলার নামতো তারাও ওখানে এখন আর নামে না। আমাকে রাফি ভাই বলেছেন যে তিনি তার ড্রোন দিয়ে
ওই জায়গার ছবি তুলে রেখেছেন। উনি ভয়ে আর ওইখানে যান না, কিন্তু ড্রোন দিয়ে উনি ওই পুকুরের ছবি তুলে রেখেছেন যে জায়গাটাতে এই ঘটনাটি ঘটেছিল। তো খুব তাড়াতাড়ি আশা করছি ওনার কাছ থেকে এই ছবিগুলো পাবো, এবং ছবিগুলো পেলে কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনারা সেই জায়গার ছবিটা ইনশাল্লাহ অবশ্যই দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার এক ওস্তাদের থেকে শোনা আর কি, জি। যিনি একজন ইমাম সাহেব হুজুর। তো তার থেকে আর কি ঘটনাটি শোনা। তো আমি সরাসরি ঘটনাতে চলে প্লিজ। জি। তো রাসেল ভাই, ঘটনাটি একজন ওই সুইপারকে কেন্দ্র করে আর কি ঘটা। তো ইমাম এটা কি সাহেব, সিরাজগঞ্জেরই ঘটনা? জি 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 ভাইয়া, সিরাজগঞ্জেরই আচ্ছা, ঘটনা। ওকে। তো আমি ঘটনায় যাচ্ছি। তো সুইপার যেভাবে বলেছে আর কি, তো আমি সেভাবে বলছি। তো সুইপার আর কি ওই মাঝে মধ্যে শহরের বাইরে যেত আর কি কাজের জন্য। তো অনেক সময় অনেক গ্রামে যেত। তো এমনই একটা দিনের কথা, তো সে একদিন ভিতরে একটা গ্রামে চলে যায় আর কি কাজ করতে করতে। তো সারাদিন কোনো কাজ পায় না। তো সন্ধ্যার দিকে একটা কাজ পায়। তো কাজটা শেষ করে যখন বাড়িতে ফিরবে, তো বাড়িতে ফেরার সময় তো গ্রামের মধ্যে দিয়ে আসতেছিল। তো আসার সময় দুইজন লোকের সাথে দেখা হয় আর কি। তো দুজন লোক ছিল আর কি আপনার সুঠাম দেহের অধিকারী, অনেক সুন্দর চেহারা আর কি। তো দুজন লোক তো এই সুইপারকে দাঁড় করায় যে ভাইয়া, আমাদের বাড়িতে তো অবস্থা একটু খারাপ, তো আপনি যদি আমাদের সাথে আজকে যেতেন এবং আমাদের কাজটা করে দিয়ে আসতেন তো খুব ভালো হতো। তো সুইপার বললো যে আমি তো আজকে অনেক কাজ করেছি, আর তো আজকে আমি খুব ক্লান্ত। তো আপনি যদি ঠিকানাটা দিতেন তো আমি আগামীকাল এসে আপনাদের কাজ করে দিব। তো সেই দুইজন লোক সুইপারকে বলল যে আসলে আমাদের তো দিনের বেলা আমরা থাকি না, তো আপনি যদি রাতে আমাদের সাথে গিয়ে একটু কাজটা করে দিয়ে আসতেন তো আমাদের খুব উপকার হতো আর কি, ভালো হতো। তো আপনি যে পারিশ্রমিকটা আমরা আপনাকে দ্বিগুণ পারিশ্রমিক দিব। তো অনেক অনুরোধ করার পরে তো সুইপার রাজি হয় আর কি তাদের সাথে যাওয়ার জন্য। তো যখন সুইপার রাজি হয় তখন সুইপারকে নিয়ে ওই দুই লোক মানে হাঁটতে শুরু করে। তো রাস্তা থেকে নেমে ওই গ্রাম অঞ্চলে যে ক্ষেতগুলো থাকে, তো ক্ষেতের আইল ধরে তিনজন হাঁটতে শুরু করে। তো অনেকক্ষণ হাঁটার পরে যখন একদম মাঝ বরাবর চড়ার মধ্যে চলে আসে, তো তখন দেখে যে ছোট্ট একটা বাড়ি একটা গাছের নিচে। তো তখন দুজন লোক বাড়ির ভিতরে যায় এবং ভিতর থেকে এসে তো সুইপারকে নিয়ে যায়, নিয়ে ওই তাদের যে টয়লেটটা আছে তো টয়লেটটা দেখায় দেয় যে এখানে আপনাকে কাজ করতে হবে। তো সুইপার তার যে ভাষ্য, তো সে ভিতরে যায়, ভিতরে যাওয়ার পরে টয়লেটের ভিতরে যায় এবং টয়লেটে যে টাঙ্কি থাকে, তো টাঙ্কি যখন উঠায়, তো উঠানোর পরে যে গন্ধটা তার নাকে আসে, তো সে বলে যে আসলে মানুষের, আমি তো অনেক মানে টয়লেট পরিষ্কার করে থাকি, অনেক কাজ করে থাকি, তো এতদিন যে টয়লেট গুলো পরিষ্কার করছি মানে তাদের যে একটা গন্ধ আর এই বাসার যে একটা গন্ধ একদম ব্যতিক্রম গন্ধ। তো সে আর কি নর্মালি নিয়ে কাজটা শেষ করে। কাজ শেষ করার পরে যখন তাকে পারিশ্রমিক দেওয়া হয়, তো তখন রাত্রি অনেক প্রায় 1:30-2টার মতো বাজে। তো তখন সুইপার তাদেরকে অনুরোধ করে যে ভাই, যদি আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিতেন তো আগামীকাল সকালে আমি বাসায় চলে যেতাম। তো তারা আর কি তাকে কোন রকম বারান্দায় একটা পাটি বেঁধে থাকতে দেয় আর কি। তো তারপরে যেটা হয় রাসেল ভাইয়া, যে সকাল হওয়ার পরে তো সুইপার যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতে পায় যে সে একটা ক্ষেতের আইলে শুয়ে আছে। আসলে কোনো বাড়িতে যে রাতে যে একটা বাড়িতে শুয়ে আসলে সে বাড়িটার নাই, ক্ষেতের আইলে শুয়ে আছে। তো সে সেটাও নর্মালি নেয় যে হয়তো আমারই ভুল ছিল বা ঘুমের মাঝে আমি বের হয়ে চলে আসছি। তো তারপর সে বাড়িতে যায়। তো এর মাসখানেকের মধ্যে আর কোনো ঘটনা হয় না। তো মাস দেড়েকের পরে তো এই যে একদিন এই কাজ করে ফিরতে সন্ধ্যা হয়। তো আরো 2-1 লোক ওই যে এরকম ভাবে তাকে আর কি রাস্তার মধ্যে দাঁড় করায় যে ভাই, আমাদের একটা কাজ করে দিতে হবে, তো আপনি যদি আমাদের সাথে যেতেন। তো এর পূর্বের যে ঘটনাটা ঘটে, তো এই ঘটনা অনুযায়ী সে আর যেতে চায় না। তো বলে যে আপনাদের যদি ঠিকানা দিতেন তাহলে আমি আপনাদের বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসতাম। তো তারাও ছাড়ে না, তো সেও কাজ করতে চায় না আর কি। তো সে সুইপার বাড়িতে চলে আসে। তো সেদিন রাতে যেটা হয় আর কি, যে সে যখন ঘুমানোর পরে তো সে একটা স্বপ্ন দেখে যে এরকম 2জন লোক তার বাড়িতে আসে এবং তাকে তার বাড়ি থেকে নিয়ে যায় কাজ করানোর জন্য। তো কাজ করানোর জন্য তার বাড়ি থেকে নিয়ে যায় এবং তাদের কাজ শেষ করার পর তাকে যে একটা পারিশ্রমিক দেয়। তো ওই পারিশ্রমিকটা, তো ওই সুইপারের আবার স্মোকিং করার অভ্যাস ছিল।
তো বিড়ি খাইতো আর কি। তো গ্রাম অঞ্চলে যে বিড়িগুলো বিক্রি হয়, বিড়ির ভিতরে প্যাকেটের ভিতরে একটা পলি থাকে আর কি। তো সে কি করে ওই টাকাটা ওই পলির মধ্যে রাখে। তো স্বপ্নে দেখতেছে আর কি যে টাকাটা পলির মধ্যে রেখেছে তার যে লুঙ্গি আছে লুঙ্গির কোসার মধ্যে রাখে। তো সকালে যখন ঘুম থেকে ওঠার পরে তো এই স্বপ্নের কথা তার মনে হয়। তো তার একটা অভ্যাস যে সকালে ঘুম থেকে ওঠার পরেই ওই বিড়ি খায় আর কি, স্মোকিং করে। তো যখন সে তার লুঙ্গির কোসা থেকে ওই বিড়ির প্যাকেট বের করতে যাবে তখন দেখে যে বিড়ির প্যাকেটের মধ্যে টাকা। তো সে অনেকটা আশ্চর্য হয় যে আসলে টাকা কোথায় থেকে আসলো। তো রাতের স্বপ্ন মানে দুইটা আর কি মিলে যায় আর কি। তো সেটা আর কি কাউকে মানে অন্য কারোর সাথে শেয়ার করে না, সে মানে নর্মালি নিজের ভিতরে রেখে দেয়। তো এরপরে যে ঘটনাটি ঘটে, তো তার বেশ কিছুদিন পরে তো রাতে এরকম একটা স্বপ্ন দেখে যে 2-3 জন লোক তাকে তার বাড়ি থেকে নিয়ে যায়। তো নিয়ে গিয়ে তাকে কাজ করায়। তো কাজ করানোর সময় সে কাজ করতে করতে ওই ইয়ার ভিতরে পড়ে যায় আর কি, আপনার যে টাঙ্কিটা আছে তো টাঙ্কির মধ্যে পড়ে যায়, পরে মাথায় একটু আঘাত পায়। তো আঘাত পায় বলতে একটু কেটেও যায়। তো তারা আর কি তাকে ওই সময় ব্যান্ডেজ করে দেয়, একটু ট্রিটমেন্ট করে। তো ট্রিটমেন্ট করার পরে তাকে পারিশ্রমিক দেয়, সবকিছু দিয়ে দেয়। দেওয়ার পরে মানে সে আর কি এই স্বপ্ন দেখতেছে। তো সকালবেলা যখন সেই সুইপার মানে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে যে তার মাথায় ওই কাটার দাগ মানে যেরকম ট্রিটমেন্ট করছে ঠিক সেই রকমই আর কি। তো সে মোটামুটি তখন একটু সিরিয়াস ভাবে নেয় যে আসলে মানে আমার সাথে কি হচ্ছে আর কি ঘটনাগুলা। তো তার পাশের যে মসজিদ ছিল, তো মসজিদের ইমাম সাহেব মানে আগে থেকে এই কাজগুলো করতো, যে হুজুর থেকে আর কি ঘটনাটি শোনা। তো সবাই আর কি সেই হুজুরের প্রতি বিশ্বাস রাখতো, হুজুর যেগুলো করে সবাই জানতো আর কি। তো সে এই ঘটনাগুলো ওই হুজুরের সাথে শেয়ার করে। তো হুজুর তদবির করার পরে যে জিনিসটা জানতে পারে যে আসলে এটা এক শ্রেণীর জিনের কাজ, যারা আর কি তাকে দিয়ে এতদিন কাজ করিয়ে নিয়েছে। তো তারপরে হুজুর কিছু তদবির দেয় ওই সুইপারকে। তো পরবর্তীতে রাসেল ভাই আর কোনো সমস্যা হয় নাই। এটাই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ অতিথি আমাদের সঙ্গে এখন আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাব। আপনার ঘটনাটা শুনতে পারিনি, আপনি অনেক লেট করে এসেছেন, শুনি আপনার ঘটনা। জি ধন্যবাদ রাসেল ভাই। সালামু আলাইকুম লিসেনার্স। সালামু আলাইকুম রাসেল ভাই। আমি ইয়াসিন আরাফাত হৃদয় বলছি, মধ্যপাড়া থেকে এসেছি। তো রাসেল ভাই দুঃখিত, আমি লেট করে এসেছি, একটু কাজের জন্য ফেসে গিয়েছিলাম। তো রাসেল ভাই যে ঘটনাটা আজকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে রাসেল ভাই আমাদের উত্তরপাড়া অর্থাৎ শাহজাদপুর এলাকাতেই ঘটেছিল আমার সাথে ঘটনাটি। এটি হচ্ছে আমার ঘটনাটি শেষ পার্ট। তো রাসেল ভাই এটা আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে। তো আমার বাসায় যে ঘটনাটি ঘটেছিল রাসেল ভাই, যেটা আপনাকে মেল করেছিলাম, সেই ঘটনাটা আমি আপনাকে বলছি। রাসেল ভাই সেটা হচ্ছে আমরা গত 4 মাস আগে সাডেনলি মা সিদ্ধান্ত নেয় যে বাসা ছেড়ে দিবে। তো বাসা ছেড়ে দেওয়ার পর রাসেল ভাই তো তেমন ভালো কোনো বাসা পাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজি পরে একটা বাসা পায়, সেটা হচ্ছে আপনার 1 তলা বিশিষ্ট একটি বাসা। তো সেখানে আমরা সেখানে রুম আমাদের ট্রান্সফার করা হয়। তো সেখানে যাওয়ার রাসেল ভাই যেদিন প্রথম উঠেছিল তখন আমি অফিসে ছিলাম, সেদিন আমি বাসা শিফটের সময় আমি থাকতে পারিনি। তো সন্ধ্যা যখন রাসেল ভাই আমি বাসায় ফিরার সময় অর্থাৎ বাসায় প্রবেশ করার সময় আমার কেমন জানি একটু গরম লাগছিল। অথচ রাসেল ভাই আমাদের ওই বাসার প্রতিটা রুমেই উপরে মানে অনেক পরিমাণ গাছ আছে। তো আমাদের আশেপাশে অন্যান্য বাড়িগুলোতে গরম লাগলো, আমাদের ওই বাড়িতে গরমের পরিমাণ খুবই কম। অর্থাৎ আমরা এই গরমের মধ্যে আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি, প্রচন্ড ঠান্ডা ছিল। তো রাসেল ভাই প্রথম আমি যখন রুমে প্রবেশ করি তো আমার কাছে অস্বাভাবিকভাবে কেন যেন গরম লাগছিল। তো বিষয়টা আমি স্বাভাবিকভাবে নিল। আমি রুমে যাই, অফিস থেকে ফ্রেশ হয়ে আমি যখন শুই, আমি আমার বাবার সাথে ঘুমাই সবসময়। তো আমি লেট নাইট গেমিং করা আমার একটা বাজে অভ্যাস আছে। তো ওই দিন বাবা ঘুমিয়ে গিয়েছিল, সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমি গেম খেলছিলাম। তো গেম খেলার মধ্যে আমার মানে তন্দ্রা চলে আসে। তো তন্দ্রা আসে, আমি ফোনটা রেখে আমি তখন শুয়ে পড়ি, লাইট অফ করে আমি শুয়ে পড়ি। তো শুয়ে পড়া রাসেল ভাই 4-5 মিনিট পরে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে আমি যেই রুমে শুয়ে আছি আমি আর আমার বাবা, ওই রুমের চালের উপরে রাসেল ভাই খুব জোরে জোরে কেউ জানাজার দোয়া পড়ছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোকের জানাজার যে দোয়া আছে সেটি পড়ছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা পড়ছিল আর কি, প্রাপ্তবয়স্ক লোকের জানাজার দোয়া পড়ছে। তো এই বিষয়টা আমি হঠাৎ করে শুনে আমি আমার তন্দ্রার মধ্যে আমার তন্দ্রা ভাব কেটে যায় এবং আমি সাথে সাথে উঠে বসে পড়ি। তো রাসেল ভাই আমার বাবা তো আমার সাথে ঘুমোতো, তো আমার যে কোনো প্রয়োজনে বাবাকে ডাক দিলে রাসেল ভাই উনি ইনস্ট্যান্টলি উঠে যেত ঘুম থেকে। তো দিন আমি বাবাকে কন্টিনিউসলি ডেকেই যাচ্ছি, বাবা কোনোভাবেই উঠছে না। আমি রুম থেকে বেরোয় আমি মায়ের রুমে গেলাম, মাকে ডাকছি, ছোট বোনকে ডাকছি, তো তারা কেউ ঘুম থেকে উঠছে না।
মানে এমন ভাবে মনে হচ্ছিল যে তারা সেন্সলেস অবস্থায় আছে, কেউ ঘুম থেকে উঠছে না। তো রাসেল ভাই এই অবস্থায় আমি খুব সাহস করে আমি বাইরে যাই, এবং বাইরে যেয়ে আমি আমার রুমের উপরের দিকে তাকাই। তো রাসেল ভাই তেমন কিছু আমি দেখতে পাইনি। তো 2 দিন আমি ভালো ছিলাম। 2 দিন পর রাসেল ভাই আমি আবার যখন রুমে প্রবেশ করব, ঠিক একইভাবে আমার কাছে গরম লাগছিল রুমের মধ্যে, অথচ ওই সময় আমার বাসার মধ্যে ঠান্ডাই ছিল। তো যাই হোক, আমি রুমে প্রবেশ করার পরে তারপর আমি কথাবার্তা বলি। ওই দিন আমি এই ঘটনা প্রথম দিন আমি কাউকে বলিনি। তারপর রাসেল ভাই 2 দিন পরে ওই সেম ঘটনায় ঘটছে, যখন সবাই ঘুমিয়ে গেছে আমি গেম খেলছিলাম। আমি মোবাইলটা রাখার পরে তন্দ্রা ভাব যখনই আসে তখনই রাসেল ভাই শুনতে পারি যে প্রাপ্তবয়স্ক লোকের জানাজা দেওয়া হচ্ছে আমার রুমের উপরেই। তো ওই দিন আমি বাবাকে কন্টিনিউসলি ডেকে যাচ্ছি, বাবা উঠছে না, মাকেও ডাকছি, মা উঠছে না। রাসেল ভাই মানে কিভাবে বুঝাবো আপনাকে, মানে ওই সিচুয়েশনটা মানে অন্যরকম, প্রচন্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু অনেক ডাকাডাকির পরেও কেউ উঠছে না। তারপর আমি দরজা খুলে ওই দিন রাসেল ভাই বাইরে যাই। তো আমি কাউকেই দেখতে পাই না, চালের উপর অনেক সাহস নিয়ে আমি চালের উপর তাকাই, আমি ওরকম ভাবেই কাউকে আর দেখতে পাই না। তো রাসেল ভাই ঘটনার সমাপ্তি হয় আমার সাথে। আমি উত্তর বাড্ডা, আমি বাবার সাথে একটা কাজে গিয়েছিলাম। বাবার সাথে একটা কাজে যাওয়ার পরে বাবা আমার সাথেই ছিল, মূলত বাবার কাছে যাওয়া আমার। তো রাসেল ভাই ওখানে হচ্ছে আপনার মার্কেটের নামটা আমি উল্লেখ করছি না, ওখানে আপনার অনেকগুলো আপনার ড্রেন ছিল। ড্রেনগুলো হচ্ছে আপনার ম্যানহোল ঢাকনা দিয়ে ঢাকা, কিন্তু ওগুলোর মধ্যে 3টা করে গ্যাপ ছিল। তো একটা ড্রেনের গ্যাপ হচ্ছে আপনার অনেক বেশি ছিল। তো আমি হাঁটতে হাঁটতে আমি খেয়াল করিনি, একজন লোকের সাথে কথা বলছিলাম, হাঁটতে হাঁটতে আমি খেয়াল করিনি রাসেল ভাই আমার বাঁ পাটা একটা ড্রেনের মধ্যে পড়ে যায়, আর পুরো শরীর উপরেই থাকে। তো ড্রেন লেভেলটা রাসেল ভাই অনেক নিচে ছিল, যার জন্য ময়লা আমার গায়ে লাগেনি, কিন্তু এই পায়ে বাম পায়ে আমি প্রচন্ড পরিমাণ ব্যথা ওদিন পাই। এবং ব্যথা পাওয়ার পরে বাবার সাথে সাথে বললো যে একটু কেয়ার করে হাঁটবি না, একটু উঠে দাঁড়ানোর পর রাসেল ভাই বাবা আমাকে ধরে রাখছে যে পা ঝাড়াতে বলতেছে। কিন্তু রাসেল ভাই পা ঝাড়া দিতে দিতে আমি দেখলাম আমার বাঁ পাশে আপনার একটা ইলেকট্রিক খাম্বা, যেটাকে বলে একটা খাম্বা ছিল রাসেল ভাই, ওখানে একটা লোক পাগড়ি পরে দাঁড়িয়ে আছে। আর রাসেল ভাই বাবার পিছনেই আমি স্পষ্ট দেখতে পাই একজন মহিলা বাবার পিছন থেকে জাস্ট আমাকে ভাবে তুড়ি মেরে মহিলাটা উপরে চলে গেল। আর ওই লোকটা আমাকে বলছিল যে ওই দিন তোকে কিছু করতে পারিনি, কিন্তু আজ তোকে একটা ব্যথা আমি দিয়ে গেলাম। রাসেল ভাই ওই দিন ছিল সেই দিন, যে ঠিক ওই দিন থেকে ওই দিন থেকে 1 বছর আগে রাসেল ভাই আমি আপনাকে একটা ঘটনা বলে গিয়েছিলাম, যেখানে আমাকে নতুন বাজার থেকে অফিস থেকে ব্যাক করার সময় রাসেল ভাই নতুন বাজার একটা কবরস্থানে আমাকে এক রিক্সাওয়ালা নিয়ে যায় জানাজা পড়ার কথা বলে। তো রাসেল ভাই ওইখানে যাওয়ার পরেই ওই রিক্সাওয়ালা হঠাৎ করে গায়েব হয়ে যায়, এবং যে লোকগুলোর সাথে আমি জানাজা পড়তে গিয়েছিলাম ওই লোকগুলোকে রিক্সাওয়ালাকে খুঁজতে গিয়ে রাসেল ভাই বিপরীত পাশে ঘুরে দেখি ওই লোকগুলো হঠাৎ করে নেই। ওই দিন যে রিক্সাওয়ালাকে রাসেল ভাই দেখতে পেয়েছিলাম সেই রিক্সাওয়ালাই রাসেল ভাই ঠিক 1 বছর পরেই ওই জায়গাতে আমি ওই লোকটাকে দেখতে পাই। লোকটা আমাকে এই কথাটাই শুধু বলেছিল যে ওই দিন তোকে কিছু করতে পারিনি, আজকে তোকে আমি ছাড়িনি, তোকে একটা ব্যথা আমি দিয়ে গিয়েছি। আর বাবার পিছনে রাসেল ভাই দেখেছিলাম মহিলাটা আমাকে জাস্ট একটা তুড়ি মেরে হাসতে হাসতে উপর দিকে চলে গেল। তারপর রাসেল ভাই আমি কিছু বলতে পারি না, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে বাবা আমাকে বাসায় নিয়ে যায়। তো রাসেল ভাই আমি স্টিল নাও আমি আমার এই বাম পাই আমি ইনজুর্ড রাসেল ভাই, এখন আমি পুরোপুরি সুস্থ না। তো দোয়া করবেন যাতে আমার সাথে এই ধরনের ঘটনার রিপিট না হয়। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সবথেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সবথেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।